সবাইকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, একটু লেট হয়ে গেছে। আসলে গুচ্ছ ব্যাচের ভর্তি নিয়ে এত পরিমাণে প্রেশার যাচ্ছে, এই জন্য হচ্ছে মূলত একটু লেট হয়ে গেছে। সাউন্ডটা ক্লিয়ার কিনা সবাই একটু জানাবো আমাকে। আসসালামু আলাইকুম। আচ্ছা, একটু লেট হয়ে গেছে। আসলে সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু সবাই জানাবা এবং সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে ফেলো। হ্যাঁ, সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে ফেলো। আমরা হচ্ছে বায়োলজি ম্যারাথনটা দেখবো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, একটু সবাই জানায় দাও যে সাউন্ডটা ক্লিয়ার কিনা সবাই। ওকে, আজকে দেখছো মানে পেন্সিল নিয়ে চলে আসছি তোমাদের করতে, মানে ক্লাসে দাগাইতে আর কি। কি একটা অবস্থা! হ্যাঁ, আচ্ছা, সবকিছু ক্লিয়ার। ওকে ওকে ওকে। আজকে ইনশাল্লাহ আমরা সেকেন্ড পেপারটা দেখবো ভালো করে। হ্যাঁ, আজকে আমরা সেকেন্ড পেপারটা দেখবো, আর কালকে হচ্ছে ফার্স্ট পেপার দেখবো। তাইলে আমাদের অলরেডি কিন্তু ফার্স্ট পেপারের তোমাদেরকে যে একটা নোট বা কোশ্চেন, অলমোস্ট মানে কয়টা কোশ্চেন, 300টা কোশ্চেন একটা পিডিএফ কিন্তু আমাদের টেলিগ্রামে দেওয়া আছে। তো ওইটা যারা পড়ছো খুবই ভালো। তো সেকেন্ড মানে ফার্স্ট পেপারটা আমরা আগামীকালকে নিবো, আজকে হচ্ছে সেকেন্ড পেপারটা আমি তোমাদেরকে কভার করে দিব ইনশাল্লাহ। এবং এমন ভাবে কভার করব, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 20টা 30টা করে কোশ্চেন নিয়ে আসছি। খুব সুন্দরভাবে একটা রিভিশন আমরা দিয়ে দিব। তুমি হাজী দানেশ এবং কুমিল্লা দুইটাতেই যাতে ইফেক্ট পাও এখান থেকে, এবং হাজী দানেশ কুমিল্লাতে দুইটাতেই তুমি ইনশাল্লাহ এখান থেকে ভালো করতে পারবা। তো তোমাদের কাজটা কি হবে, ম্যারাথন ক্লাসটা করবা। ম্যারাথন ক্লাসটা করার পরে তোমরা হচ্ছে ডিরেক্টলি সুন্দর করে স্লাইডটা একবার দেখতে পারো চাইলে। আর যারা ক্লাস করবে তাদের তো আর ওইভাবে স্লাইড দেখার দরকার পড়বে না। সেকেন্ড হচ্ছে কি, তোমাদেরকে আমি আমাদের যে বায়োলজির নোটগুলো আছে সেই নোটগুলো আমি টেলিগ্রামে আবার দিয়ে দিব। ওকে, বায়োলজির নোটগুলো টেলিগ্রামে দিয়ে দিব। তো ওখান থেকে হচ্ছে কি তোমরা নোটগুলো কভার করে ফেলবা। তাহলে দেখবে একটা কমপ্লিট প্রিপারেশন ইনশাল্লাহ তোমাদের হাজী দানেশ এবং কুমিল্লার জন্য হয়ে যাবে বায়োলজিতে। তো কালকে ইনশাল্লাহ আমরা ফার্স্ট পেপার দেখবো। আগামীকালকে হচ্ছে 21 তারিখ। আর 22 তারিখে হচ্ছে আমরা কেমিস্ট্রি দেখবো। কেমিস্ট্রি পুরাটা দেখবো ইনশাল্লাহ 22 তারিখে। 23 তারিখে ইনশাল্লাহ আমরা ফিজিক্স দেখবো। তারপর হচ্ছে 23 তারিখ যদি ফিজিক্স দেখি, 24 25 বা 23 তারিখে ইনশাল্লাহ আমরা হচ্ছে কি ম্যাথটাও দেখে ফেলবো আর কি। আমার একটু ঝামেলা আছে ছুটি নিয়ে, তো দ্যাটস একটু প্রবলেম আর কি। ইনশাল্লাহ, হ্যাঁ, ঠিক আছে। সবাই ক্লিয়ার? সবকিছু ক্লিয়ার? হ্যাঁ, ইনশাল্লাহ সব জায়গায় তোমার এটা কাজে লাগবে। এটা যে শুধুমাত্র হাজী দানেশ কুমিল্লা এরকম না, সব জায়গায় তোমার কাজে লাগবে ইনশাল্লাহ। সবাই একটু বন্ধু বান্ধবদেরকে মেনশন মেনশন করে এবং একটু শেয়ার করে দিতে পারো চাইলে, যাতে আমরা সবাইকে নিয়ে হচ্ছে ক্লাসটা কমপ্লিট করতে পারি ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, একটা মিনিট, আমরা শুরু করে দিচ্ছি। হ্যাঁ, আমরা আর অপেক্ষা না করে এখন আমরা ইনশাল্লাহ শুরু করে দিই। আচ্ছা দেখো, নর্মালি তো আমরা কি করি, আমরা সবসময় যেটা করি হচ্ছে কি, আমরা হচ্ছে কি শুরুর চ্যাপ্টার থেকে শুরু করি। আজকে হচ্ছে আমরা একদম শেষের চ্যাপ্টার থেকে শুরু করব, মানে জিনতত্ত্ব বিবর্তন ওই চ্যাপ্টার থেকে ইনশাল্লাহ আমরা আজকে শুরু করব। চলো, আমরা শুরু করে দেই। জিনতত্ত্ব বিবর্তন কোথায়? জিনতত্ত্ব বিবর্তন, সরি, নামের মধ্যে একটু ঝামেলা আছে। জিনতত্ত্ব বিবর্তন থেকে শুরু করতেছি আমরা। হ্যাঁ, কেমিস্ট্রি দিব, প্রত্যেকটা চ্যাপ্টার ইনশাল্লাহ দেবো। কেমিস্ট্রিটাও দিব। আজকে বায়োলজি সেকেন্ড পেপার, কালকে ফার্স্ট পেপার, পরশুদিন কেমিস্ট্রি। আমি পুরাটা কেমিস্ট্রি আমি এক ক্লাসে তোমাদেরকে পুরাটা কভার করবো ইনশাল্লাহ, ঠিক আছে? এরপরে হচ্ছে তোমাদের ফিজিক্স আর ম্যাথটা আমাদের দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, টেলিগ্রামের লিঙ্কটা পরবর্তীতে দিয়ে দেওয়া হবে। টেলিগ্রামের লিঙ্ক পরবর্তীতে দিয়ে দেওয়া হবে। ওকে, দেখো, তো আমরা কোশ্চেন সলভ করব। তোমাদের যেহেতু অনেকদিন যাবত তোমরা অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ, অনেকদিন যাবতীয় নিচ্ছ, তো তোমাদের এইসব প্রশ্ন আসলে আইডিয়া থাকা দরকার। তোমরা নিজেরাও চেষ্টা করবে যাতে অ্যান্সার করতে পারো। ওকে, আমি এখানে সহজ কোশ্চেনও যেমন আনছি, জটিল কোশ্চেনও কিন্তু তোমাদের নিয়ে আসছি।
যেমন প্রথম কোশ্চেনটা একটু যদি আমরা চেক করি, দেখো প্রথম কোশ্চেনটা একটু চেক করো। হ্যাঁ, আচ্ছা আমরা এটা জীব প্রযুক্তি না, এটা হচ্ছে আমাদের জিন তত্ত্ব বিবর্তন হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের জিন তত্ত্ব বিবর্তন, জিন তত্ত্ব ও বিবর্তন ইনশাল্লাহ। আচ্ছা দেখো ফার্স্টে কি আছে যে একজন বর্ণান্ধ পুরুষ, ভালো করে পড়ো, তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। একজন বর্ণান্ধ পুরুষ, তাহলে পুরুষটা কি বর্ণান্ধ, এবং স্বাভাবিক মহিলার মধ্যে বিয়ে হইলে তাদের সন্তান কি হবে? তাহলে আমাদের কি বলছে এখানে? বর্ণান্ধ বলছে। দেখো আমাদেরকে আগে হচ্ছে কি এদের তোমার জিনগুলো বা গ্যামেটগুলো আমার দিতে হবে ঠিক মতো। তাহলে প্রথমত দেখো পুরুষটা কি বর্ণান্ধ পুরুষ, তাহলে মনে রাখবা তোমরা, আমি একদম ডিটেলসে তোমাদেরকে পড়াচ্ছি। তো যদি বলা হয় কি পুরুষের ক্ষেত্রে, প্রথমত আসো পুরুষটা, প্রথমে মহিলার ক্ষেত্রে দেখি আমরা। ফার্স্টে আসো মহিলার ক্ষেত্রে কি হবে। সো মহিলাদের ক্ষেত্রে মনে রাখবা, যখন বলবো হচ্ছে কি স্বাভাবিক, যখন বলবে স্বাভাবিক, যখন বলবো হচ্ছে কি স্বাভাবিক, ঠিক আছে? তো স্বাভাবিক বললে তোমরা হচ্ছে কি দেখবা কি যে মহিলাদের গ্যামেট কি থাকে, এক মানে ক্রোমোজোমটা কি থাকে, দুইটা এক্স থাকে, তাহলে যে দুইটা বড় হাতের এক্স দিলাম এক্স। এখন কি বলছে স্বাভাবিক, তাহলে স্বাভাবিকের ক্ষেত্রে অলওয়েজ দুইটাই ক্যাপিটাল থাকে, কি থাকে? দুইটা ক্যাপিটাল, তাহলে এই যে দুইটাই ক্যাপিটাল দিলাম, এটা হচ্ছে কি স্বাভাবিকের ক্ষেত্রে। যদি বলা হয় কি মহিলাদের ক্ষেত্রে বাহক, তাহলে মনে রাখবা বাহকের ক্ষেত্রে একটা ক্যাপিটাল আর একটা স্মল থাকে, তাহলে এই যে একটা ক্যাপিটাল আর একটা হচ্ছে কি আমরা স্মল দিলাম, হয়ে গেল। আচ্ছা যদি বলা হচ্ছে কি মহিলাদের ক্ষেত্রে বর্ণান্ধ, তাহলে মনে রাখবা যখন বর্ণান্ধ বলবে তখন কি দুইটা হচ্ছে কি স্মল লেটার হবে, সিম্পল। আচ্ছা এখন আসো ভাইয়া, তাহলে পুরুষের ক্ষেত্রে কি হবে? তো তোমাদেরকে এখানে একটা জিনিস জানা লাগবে যে ভাইয়া পুরুষ কিন্তু কখনোই বর্ণান্ধের বাহক হয় না। পুরুষ মানে পুরুষের ক্রোমোজোমের মাধ্যমে কোন জিনটা বা পুরুষের জিনের মাধ্যমে আসলে কোন সেক্স লিঙ্ক ডিসঅর্ডারটা হয়? শুধুমাত্র কানের লুম। তাহলে কানের লুম যেটা হচ্ছে কি ওয়াই জিন নিয়ন্ত্রিত, আমরা কি জানি? কানের লুম শুধুমাত্র কি ওয়াই জিন নিয়ন্ত্রিত। ওকে, তাহলে দেখো আমরা একটু দেখি, আমরা এখানে একটু দেখি। এখন যদি আমাকে বলা হয় কি পুরুষের ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে বললে আমার কি মনে রাখবো? পুরুষের ক্ষেত্রে কখনো বাহক হয় না এগুলা। তাহলে পুরুষের ক্ষেত্রে আমরা যদি বলি যে স্বাভাবিক, পুরুষের ক্ষেত্রে স্বাভাবিক, তাহলে পুরুষের ক্ষেত্রে স্বাভাবিক কি হবে? আমরা জানি কি পুরুষ মানে কি এক্স হয়, তাহলে বলছে স্বাভাবিক, তাহলে মানে কি হবে? এক্সটা বড় হাতের হবে, এক্স এর সিটা বড় হাতের হবে। তাহলে ওয়াই এ কেন নাই? প্রশ্ন আসতে পারে। মনে রাখবা ওয়াই জিন শুধুমাত্র কি কানের লুমের জন্য বাহক হয়, অন্য কারোর জন্য বাহক হয় না। তাহলে পুরুষ কি, পুরুষ কি তোমার এখানে বাহক হবে না? পুরুষ ডিরেক্টলি কি হবে? বর্ণান্ধ হইতে পারে, পুরুষ কখনোই বাহক হয় না। তাহলে বর্ণান্ধ কি হবে? এক্স ছোট হাতের সি ওয়াই, হয়েছে? তো এই জিনিসগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। এখন আসো আমরা একটু ডিরেক্টলি আমাদের এখানে যে মেইন জায়গায় চলে যাচ্ছি। কি বলছে? পুরুষটা বর্ণান্ধ, তাহলে পুরুষেরটা কি? এটা আসবে, এই যে বর্ণান্ধ পুরুষ দিলাম। আচ্ছা তারপর দেখো এখানে মূলত মহিলাটা কি? স্বাভাবিক, তাহলে মহিলা হচ্ছে তোমার কি? এই যে স্বাভাবিক, ঠিক আছে? তো আমরা এদের মধ্যে একটু ক্রসটা করাই ফেলি। তাহলে দেখো এই যে যদি আমরা ক্রসটা করাই তাহলে কি আসতেছে? এক্স জি এক্স বড় হাতের সি। তারপর দেখো এখানে কি আসতেছে আমাদের? এক্স সি এক্স বড় হাতের সি। আচ্ছা এরপর আসো একটু আমরা এখানে দেখি এক্স বড় হাতের সি ওয়াই। তারপর দেখো এক্স বড় হাতের সি ওয়াই। ওকে, তাহলে এখানে মূলত দেখো আমরা আলটিমেট রেজাল্টটা কি পাচ্ছি? একটা ছোট হাতের একটা বড় হাতের, তার মানে কি এটা হচ্ছে বাহক কন্যা, এটা হচ্ছে কি বাহক কন্যা। এখানেও দেখো একটা ছোট হাতের একটা হচ্ছে কি বড় হাতের, তাহলে এটাও কি হবে? বাহক কন্যা হবে। আচ্ছা এখানে দেখো পুরুষের ক্ষেত্রে কি হচ্ছে? এইটা বড় হাতের এইটা বড় হাতের, তার মানে কি সন্তান মানে ছেলেদের ক্ষেত্রে সবাই কি স্বাভাবিক হচ্ছে, সবাই কি হচ্ছে তাহলে? স্বাভাবিক হচ্ছে, বুঝছো? আচ্ছা তাহলে আমাদের এখানে কি পুরুষ পুত্র বর্ণান্ধ হবে? পুত্র কি বর্ণান্ধ হয়েছে? হয় নাই। পুত্র 50% বর্ণান্ধ হবে, পুত্র সবাই হচ্ছে কি স্বাভাবিক। আচ্ছা উভয়ই স্বাভাবিক হবে। আচ্ছা এখানে কি বলছে? কন্যা বর্ণান্ধ বাহক হবে, কন্যাগুলা কি হচ্ছে? বর্ণান্ধ বাহক হচ্ছে, ডি নাম্বার অ্যান্সার। আরেকটা জিনিস একটু বলে দিচ্ছি, মনে রাখবা যারা বাহক হয়, বাহকের দৃষ্টি কিন্তু স্বাভাবিক হয়, বাহকের দৃষ্টিতে কিন্তু কোনো সমস্যা থাকে না। ধরো আমি হচ্ছে কি বর্ণান্ধ বাহক, যদি আমি বাহক হইতে পারবো না, একজন মেয়ে কি পারবে? বাহক হইতে পারবে। তাহলে মনে রাখবা যিনি বাহক হবেন তিনি বহন করে নিয়ে যাবেন, অন্যকে কি করবে? বর্ণান্ধ বানাইতে পারবেন, বাট নিজে কিন্তু স্বাভাবিক দৃষ্টি থাকবে, এটা একটু মাথায় রেখো। তাহলে বাহকরা কিন্তু নিজে কি থাকে? স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন থাকে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। ওকে, এখন যদি হিমোফিলিয়ার ক্ষেত্রে আসতো, সেম জিনিসটাই। হিমোফিলিয়ার ক্ষেত্রে জাস্ট সেম জিনিসটাই। হিমোফিলিয়ার ক্ষেত্রে কি এক্স এর জায়গায় জাস্ট এইচ বসায় দিবা, তাইলে তুমি এখান থেকে ক্যালকুলেশন করে ইনশাআল্লাহ ভালো করে করতে পারবা। এটা গেল। আর হিমোফিলিয়া কি পুরুষের ক্ষেত্রে বেশি থাকে, মূলত প্রতি 10,000 জন পুরুষের মধ্যে কি একজনের মধ্যে হিমোফিলিয়া থাকে। কথাগুলো মাথায় নিবা। হিমোফিলিয়া কয় ধরনের হইতে পারে? দুই ধরনের হইতে পারে। তোমার হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া একে কি বলা হচ্ছে? ক্লাসিক হিমোফিলিয়া। হিমোফিলিয়া বি কে কি বলা হচ্ছে? ক্রিসপাস ডিজিজ বলা হচ্ছে। ঠিক আছে, মাথায় রাখবে একটু এগুলা। ওকে, আমি একদম ডিটেলসে বলে দিছি। ওকে, আচ্ছা পরের কোশ্চেনে চলো। আমি একটু তোমাদেরকে কনসেপ্ট গুলো একটু মানে মুখের কথাগুলো মাথায় রেখো, তাইলে ভালো হবে তোমাদের জন্য। এখন আসলে আমরা অনুপাতের দিকে চলে যাই একদম।
অনুপাতে কি বলছে, দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটালে F2 জনিতে ফিনোটাইপিক অনুপাত কি হবে। তাহলে কি বলছে, দুই বা ততোধিক জোড়া, অর্থাৎ কি দুই বা ততোধিক। এটা আমাদের কি বলছে, দুই বা ততোধিক মানে কি বলতো দেখি। এটা মূলত হচ্ছে কি মেন্ডেলের দ্বিতীয় সূত্র। এটা কোন সূত্র, মেন্ডেলের দ্বিতীয় সূত্র হবে। তাহলে আমরা কি জানি দ্বিতীয় সূত্রের ফিনোটাইপিক অনুপাত কত, 9:3:3:1। এটা হচ্ছে কি অ্যান্সার। তাহলে আমরা কি করবো এখন, সবগুলো অনুপাতগুলো আমরা একটু দেখে ফেলবো, প্রত্যেকটা অনুপাত আমরা একটু দেখে ফেলি। চলো আমরা এই চ্যাপ্টারে সকল অনুপাত একসাথে দেখবো, সকল অনুপাত জাস্ট মাথায় নিব আমার সাথে, সকল অনুপাত। তাহলে প্রথমে আসো কি ভাই, মেন্ডেলের কয়টা সূত্র, দুইটা সূত্র। একটা হচ্ছে কি মেন্ডেলের প্রথম সূত্র, আর একটা হচ্ছে তোমার কি দ্বিতীয় সূত্র। একটা হচ্ছে প্রথম সূত্র, আর একটা হচ্ছে কি মেন্ডেলের দ্বিতীয় সূত্র। ওকে, তাহলে প্রথম সূত্রের ক্ষেত্রে আমরা কি জানি, দেখো নরমাল যে জিনোটাইপিক অনুপাত যেটা হয়, দুইটা অনুপাত হইতে পারে প্রথম সূত্রে। এখানে একটু কনফিউজ তোমরা হয়ে যাও, একটা হচ্ছে কি জিনোটাইপিক আর একটা হচ্ছে কি ফিনোটাইপিক। তাহলে ফিনোটাইপিক অনুপাতটা হচ্ছে কি আমরা জানি হচ্ছে কি 3:1, আর একটা হচ্ছে তোমার কি জিনোটাইপিক। জিনোটাইপিক অনুপাত হচ্ছে কত তোমার এখানে 1:2:1। ওকে, এখন আমরা একদম ব্যতিক্রমে চলে যাচ্ছি, মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। ব্যতিক্রমে কি আছে, সমপ্রকরতা। আমরা কি জানি এখানে সমপ্রকরতা থাকে, তারপর কি জানি আমরা অসম্পূর্ণ প্রকরতা থাকে, কি থাকে অসম্পূর্ণ প্রকটতা থাকে, এবং লাস্টে কি থাকে লিথাল জিন। এই তিনটা জিনিস হচ্ছে কি আমাদের মেন্ডেলের প্রথম সূত্রের ক্ষেত্রে ব্যতিক্রম থাকে। তাহলে দেখো সমপ্রকরতা 1:2:1, অসম্পূর্ণ প্রকটতা 1:2:1, লিথাল জিন 2:1। ওকে, তাহলে মনে রাখবা অসম্পূর্ণ প্রকটতা, এটা থেকে একটা কোশ্চেন আসতে পারে যে অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিনের নাম কি। দায়ী জিনের নাম হচ্ছে কি ইন্টারমিডিয়েট জিন। কি মনে রাখবো আমরা, ইন্টারমিডিয়েট জিন। ইন্টারমিডিয়েট জিন হচ্ছে কি অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী। ইন্টারমিডিয়েট জিন হচ্ছে অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী। আর লিথাল জিন এটা মানে হচ্ছে কি মারণ জিন। এটাকে কি বলতে পারি আমরা, মারণ জিন। একটা জীব প্রকট অবস্থায় মারা যাবে, কোন অবস্থায় মারা যাচ্ছে লিথাল জিনের ক্ষেত্রে, প্রকট অবস্থায় মারা যাচ্ছে। আমি একটু পরে এটা দেখাচ্ছি তোমাদেরকে। ওকে, আমি একটু পরে তোমাদেরকে লিথাল জিনটা ডিটেইলসে দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, সমপ্রকটতা জিনিসটাকে এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। মনে রাখবা সমপ্রকটতা হচ্ছে কি তোমার দুইটা বৈশিষ্ট্য কি সমান সমানভাবে প্রকাশ পাবে। ধরো আমার কাছে একটা কি আছে, কালো মুরগি আছে, আর মানে কালো মুরগ, আর একটা কি কালো মুরগি, সাদা মুরগি। তো কালো এবং সাদার মধ্যে যখন আমি ক্রস করাইলাম, তখন এদের যে তোমার পরবর্তী বংশধরটা আসলো, এই বংশধরটা কি হইলো, কালো সাদা ছোপ হয়ে গেছে। মানে কি সমান সমান, দুইজনই সমান সমান আসছে, তখন এটা কি সমপ্রকরতা। আর অসম্পূর্ণ প্রকরতা মানে কি অসম্পূর্ণ থাকবে, কেউ প্রকাশ পাবে না, কেউ প্রকাশ পাবে না। অর্থাৎ ধরো লাল এবং হলুদের মধ্যে আমি ক্রস করাইলাম, কি আসলো, গোলাপি আসলো। মানে কি দুইটার মাঝামাঝি আসছে, কেউ নিজে আসে নাই, এটাকে বলা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। আর লিথাল জিন মানে কি যেটার জন্য কি মারা যাবে। আমি একটু পরে তোমাদেরকে লিথাল যেটা পুরোটা কভার করে দিচ্ছি ইনশাল্লাহ। দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে আসো, মেন্ডেলের দ্বিতীয় সূত্র। মেন্ডেলের দ্বিতীয় সূত্র অনুপাত কত, 9:3:3:1। এটা কি জানি দ্বিতীয় সূত্র অনুপাত। তাহলে দেখো দ্বিতীয় সূত্র যে ব্যতিক্রম গুলো আছে আমরা সেগুলো একটু দেখে ফেলি। ডিভাইস একটু কমাই দিন আমি হয়তো এই মাসে রান্না আমি ডিভাইস একটু কমাই দিন। আচ্ছা দেখো নেট তো চলতেছে। আচ্ছা দেখো, তাহলে দেখো এখানে ব্যতিক্রম আমরা দেখি, ব্যতিক্রম। তাহলে ব্যতিক্রমের ক্ষেত্রে আমরা কি মনে রাখবো, দেখো এখানে ব্যতিক্রমের ক্ষেত্রে আমরা মনে রাখবো হচ্ছে কি, দেখো আমাদের কি কি ব্যতিক্রম আছে। এখানে ফার্স্টে আসছে তোমার কি, তোমার প্রকট এপিস্টেসিস। কি মনে রাখবো আমরা, প্রকট এপিস্টেসিস। একটা হচ্ছে কি প্রকট এপিস্টেসিস, আর একটা হচ্ছে তোমার কি দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, আর একটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। একটা হচ্ছে কি প্রকট এপিস্টেসিস, আর একটা হচ্ছে কি দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। এটা মাথায় রাখবো। এবং লাস্টে যেটা আছে সেটা হচ্ছে কি পরিপূরক জিন, পরিপূরক জিন, ঠিক আছে। তাহলে দেখো প্রকট এপিস্টেসিসের ক্ষেত্রে অনুপাতটা কত, আমরা মনে রাখবো কি 13:3। কত, 13:3। দ্বৈত প্রচ্ছন্নের ক্ষেত্রে 9:7। এবং পরিপূরক জিনের ক্ষেত্রে অনুপাত কত, দেখো এটাও কি 9:7। ওই নেটের সমস্যা নাকি, নেট তো ঠিকই আছে। এই নেট তো ঠিকই আছে। আচ্ছা, তাহলে বুঝছো এই হচ্ছে কি আমাদের অনুপাতগুলা। এই অনুপাতগুলা খুবই ইম্পর্টেন্ট। আমি কিছু কথা মুখে বলি, এগুলো একটু কানে নিয়ে দাও। তাহলে দেখো প্রকট এপিস্টেসিস যেটা আসছিল আমাদের, প্রকট এপিস্টেসিস। আচ্ছা, তো এপিস্টেসিসের ক্ষেত্রে তোমার দুইটা জিনিস জানা লাগে। এপিস্টেসিসের ক্ষেত্রে দুইটা জিনিস জানা লাগে। একটা হচ্ছে তোমার
যে বাধা পায় তাকে কি বলা হচ্ছে হাইপোস্ট্যাটিক, যে বাধা দেয় তাকে কি বলা হচ্ছে এপিস্ট্যাটিক। তাহলে কি মনে রাখবো, যে বাধা দেয় তাকে বলে এপিস্ট্যাটিক, যে বাধা পায় তাকে বলা হচ্ছে কি হাইপোস্ট্যাটিক। এই দুইটা জিনিস জানবো। এরপর আসো পরিপূরক জিন। পরিপূরক জিন, পরিপূরক জিন মানে কি কমপ্লিমেন্টারি জিন, এই জিনিসগুলো একটু জানবা তোমরা। ঝাপসা কেন হবে বুঝলাম না। ওকে ঠিক আছে, আচ্ছা ঠিকই তো আছে না, নেট ঠিক আছে তো? নেট ঠিক আছে, নেট নিয়ে কোনো ইস্যু নাই। আচ্ছা তাহলে দেখো পরবর্তীতে দেখো আমাদের এখন আসা হচ্ছে আমাদের লিথাল জিনটা নিয়ে আমি বলছিলাম তোমাদের একটু জানাবো। লিথাল জিন, একটু লিথাল জিনটা জেনে নাও, কারণ লিথাল জিন থেকে ভালো পরিমাণে কোশ্চেন আসে। লিথাল জিন, লিথাল, তাহলে লিথাল জিনকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে তোমার কি মারণ জিন বলা হচ্ছে। তাহলে কখন মারণ হয়, যখন হচ্ছে কি প্রকট অবস্থায় থাকে। কোন অবস্থায় জাস্ট মনে রাখবা, কিন্তু প্রকট অবস্থায় এটা মারা যায়। আচ্ছা লিথাল জিনের আবিষ্কারককে মনে রাখবা, লিথাল জিনের আবিষ্কারক, লিথাল জিনের আবিষ্কারকের নাম কি কুনু, নাম কি কুনু। লিথাল জিনের আবিষ্কারক কি কুনু হয়, ঠিক আছে। এই জিনিসগুলো একটু মাথায় রাখো। ওকে অনুপাতগুলো দেখবা তাহলে হবে। তো লিথাল জিন কয় প্রকার, দুই প্রকার। একটা হচ্ছে কি সেমি লিথাল, একটা হচ্ছে সেমি লিথাল যখন হচ্ছে কি 50% বেশি হবে তখন সেমি লিথাল। যখন হচ্ছে কি সাব ভাইটাল, সাব ভাইটাল কখন হচ্ছে, যখন কি 50% এর কম হবে তখন সেটাকে কি বলা হচ্ছে, সাব ভাইটাল জিন বলা হচ্ছে। ঠিক আছে, এই জিনিসগুলো একটু জানবা তাইলে হবে ইনশাল্লাহ। তাহলে আমাদের মোটামুটি অনুপাত সংক্রান্ত যা ছিল সবকিছুই শেষ। এখন এই যে দেখো অনুপাত থেকে আরো কোশ্চেন আছে আমাদের, তাহলে আমরা এখন থেকে কি বলতে পারবো, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের অনুপাত কত, একটু আগে দেখলাম 9:7। এই দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের একটা এক্সাম্পল আছে, জাস্ট একটা এক্সাম্পল, একটা এক্সাম্পল একটু তোমাদেরকে মাথায় রাখতে হবে। সেটার নাম হচ্ছে কি মুখ ও বধিরতা। এক্সাম্পলের নাম কি, মুখ ও বধিরতা। এটা হচ্ছে কি দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের এক্সাম্পল। ওকে তাহলে দেখো এটা কি মুখ ও বধিরতা, এটা কিসের এক্সাম্পল, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের এক্সাম্পল। তাহলে আমরা দেখো এটা মোটামুটি জেনে গেলাম। এর পরবর্তীতে কোশ্চেন আমি একটু ফাস্ট আগাবো। পলিজিনের প্রভাব কোনটা, দেখো পলিজিন কি বলছে, কোডোমিনেন্ট, এরপর কি বলছে ডোমিনেন্ট, এরপর বলছে কি রিসেসিভ, এরপর বলছে কি কিউমুলেটিভ। তোমরা কি পলিজিনটা চিনো, পলিজিন চিনো কে কে বলো, পলিজিন। আচ্ছা তাহলে পলিজিন হচ্ছে কি, সাধারণত দেখো পলিজিন জিনিসটা কি, যখন একাধিক জিন, মনে রাখবা একাধিক জিন একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। আমরা মনে রাখবো কি পলি মানে কি অধিক, পলি মানে হচ্ছে কি অধিক। যেখানে আমরা কি পাই, পলি শব্দটা পাই, সেটাতে আমরা কি বুঝি, অধিক বুঝি। তাহলে পলিজিন বলতে কি বোঝাচ্ছে, যখন হচ্ছে কি একাধিক জিন, যখন একাধিক জিন একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, কি নিয়ন্ত্রণ করে, একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার কি হবে জানো, কিউমুলেটিভ। তাহলে অ্যান্সার কি হবে, কিউমুলেটিভ হবে। ওকে পলিজিনের এক্সাম্পল কি হবে, কিউমুলেটিভ হবে। একটু এক্সাম্পলের সাথে সাথে অনুপাতটা দেখে নাও, সেটা হচ্ছে কি 1:4:6:4:1। একদম সুন্দর করে দেখো, 1:4:6:4:1, 1:4:6:4:1, খুবই সুন্দর না, একের পর 4, 4-এর পর 6 আবার নামে, মানে এই জিনিসটা হচ্ছে কি এরকম যে 1:4:6 আবার নামলো, ব্যাপারটা এরকম আসছে তাই না। ধরো 1:4:6:4:1 সুন্দর করে এসে পড়ছে। আচ্ছা তো পলিজিনের আবিষ্কারকটাকে কে মেথার, পলিজিনের আবিষ্কারকের নাম হচ্ছে কি কে মেথার। ওকে মনে রাখবো একটু এগুলো। তারপর আসো দেখি, ও এই যে এখন আসো ব্লাড গ্রুপ থেকে কোশ্চেন আসছে। দেখো তো ব্লাড গ্রুপটা আমরা একটু ভালো করে দেখে ফেলি। এখানে কি বলছে দেখো, ও গ্রুপের বৈশিষ্ট্য কোনটি, ও গ্রুপ। আচ্ছা ও গ্রুপের মধ্যে কি আছে, এ অ্যান্টিজেন আছে, তারপর কি বলছে বি অ্যান্টিজেন উপস্থিত, তারপর কি বলছে এ এবং বি অ্যান্টিজেন উপস্থিত, এ এবং বি অ্যান্টিজেন অনুপস্থিত। তাহলে আমরা একটু ব্লাড গ্রুপ গুলোর ক্ষেত্রে একটু যাই, চলো ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপ কে দিয়েছেন বলো, ব্লাড গ্রুপ বলো, এখানে কি আছে আমাদের ব্লাড গ্রুপ। তাহলে বলো তো দেখি ব্লাড গ্রুপটা, ব্লাড গ্রুপ সম্পর্কে কে ধারণা দিয়েছেন, তোমরা কি বলতে পারবা, ব্লাড গ্রুপ সম্পর্কে ধারণা দিয়েছেন কে, ল্যান্ডস্টেইনার, কার্ল ল্যান্ডস্টেইনার। নাম কি, কার্ল ল্যান্ডস্টেইনার। ঠিক আছে, উনি কি করেছেন, ব্লাড গ্রুপ সম্পর্কে উনি ধারণাটা দিয়েছেন। আচ্ছা এখন উনি টোটাল কয়টা ব্লাড গ্রুপের কথা বলেছিলেন, উনি টোটাল কি 21টা ব্লাড গ্রুপের কথা বলেছিলেন। যাই হোক আমরা হচ্ছে কি এখন ডিরেক্টলি হচ্ছে ব্লাড গ্রুপ সম্পর্কে আমরা একটা আইডিয়া নিয়ে নিই। দেখো ব্লাড গ্রুপ সম্পর্কে যদি আইডিয়াটা নিতে যাই, তাহলে আমরা ফার্স্ট অফ অল এখানে কি লিখবো, ব্লাড গ্রুপ লিখলাম, এখানে কি লিখলাম, ব্লাড গ্রুপটা লিখলাম। তারপর আসো এইটা
আমরা কি লিখবো এখানে? এখানে হচ্ছে কি আমরা অ্যান্টিজেন লিখবো। আমরা কি লিখবো এখানে? অ্যান্টিজেন লিখবো। তারপর এখানে কি লিখবো আমরা? অ্যান্টিবডি লিখবো। অ্যান্টিবডি লিখবো। ওকে, আচ্ছা তাহলে ফার্স্টে আসো দেখি আমরা ব্লাড গ্রুপের ক্ষেত্রে যাই। প্রথমে আমরা দিব কি এ, তারপর বি, তারপর হচ্ছে কি এ বি এবং হচ্ছে কি ও ব্লাড গ্রুপ। এ বি এবং কি ও ব্লাড গ্রুপ। চলো আমি একদম হাতের লেখা খুবই খারাপ হচ্ছে কিন্তু। তাহলে এ ব্লাড গ্রুপ, আমি একটা জিনিস বলে দিই, মনে রাখবা অ্যান্টিজেন। ভাই অ্যান্টিজেনে কি আছে? বর্গীয় জ আছে। অ্যান্টিজেনে কি আছে? বর্গীয় জ আছে। তার মানে কি যার যেটা সেটা। বর্গীয় জতে কি যার যেটা সেটা। আবারও বলো, যার যেটা সেটা। তার মানে কি ব্লাড গ্রুপ এ এর জন্য অ্যান্টিজেন কি? অ্যান্টিজেন এ হবে। ব্লাড গ্রুপ বি এর জন্য অ্যান্টিজেন কি হবে? ব্লাড গ্রুপ বি হবে। ব্লাড গ্রুপ এ এবং বি, এ বি এর জন্য কি হবে? অ্যান্টিজেন এও হবে, বিও হবে। ঠিক আছে, তাহলে আমি কি বললাম ভাইয়া? যার যেটা তার সেটা, যার যেটা তার সেটা। তার মানে কি এখানে কি অ্যান্টিজেন মানে কি যার যেটা তার সেটা। তার ব্লাড গ্রুপ এ এর জন্য অ্যান্টিজেন কি হবে? এ হবে। আর অ্যান্টিবডি কি হবে? অলওয়েজ বিপরীত হবে, তার মানে কি বি। তারপর দেখো ব্লাড গ্রুপ বি এর জন্য অ্যান্টিজেন কি হবে? বি হবে। অ্যান্টিবডি কি হবে? তার বিপরীত হবে। ব্লাড গ্রুপ এ বি এর জন্য দেখো অ্যান্টিজেন কি আছে? এ এবং বি, তাহলে অ্যান্টিবডি কি হবে? একটাও হবে না, কখনোই হবে না এখানে। তারপর সব ব্লাড গ্রুপ ও এর জন্য অ্যান্টিজেন কি আছে? কোনোটাই হবে না, যেহেতু শূন্য ব্লাড গ্রুপ। বাট অ্যান্টিবডি কি হবে? এ এবং বি দুইটাই থাকবে। একটু পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা চলে যাই। পার্সেন্টেজের ক্ষেত্রে মনে রাখবা ব্লাড গ্রুপ এ পৃথিবীতে আছে কত পার্সেন্ট জানো? 23%। ব্লাড গ্রুপ বি পৃথিবীতে আছে কত পার্সেন্ট জানো? 32%। ব্লাড গ্রুপ এ বি পৃথিবীতে আছে কত পার্সেন্ট জানো? 8%। এবং ব্লাড গ্রুপ ও পৃথিবীতে আছে টোটাল 37%। তাহলে এটা মনে রাখবা, এই ব্লাড গ্রুপ এ বি হচ্ছে কি সার্বজনীন গ্রহীতা, সার্বজনীন গ্রহীতা, এবং ব্লাড গ্রুপ ও হচ্ছে কি সার্বজনীন দাতা হয়ে থাকে। সো আমাদের কি চাইছিল? ও ব্লাড গ্রুপ সম্পর্কে জানতে চাইছিল। তাহলে কি আছে? এ অ্যান্টিজেন উপস্থিত না, বি অ্যান্টিজেন উপস্থিত না, এ ও বি অ্যান্টিজেন উপস্থিত না, কোন অ্যান্টিজেনই এটাতে থাকবে না। আনসার হচ্ছে কি ডি। আনসার হচ্ছে জি। এই এই এটা কি? জয়শ্রী, জয়শ্রী একদম দিবা, একদম মারবো। ও ব্লাড গ্রুপের মধ্যে কোন অ্যান্টিজেন থাকে? কোন অ্যান্টিজেন থাকবে? উপায় আছে? ও ব্লাড গ্রুপের মধ্যে অ্যান্টিজেন থাকলে কোন অ্যান্টিজেনই থাকবে না। উল্টা পাল্টা অ্যান্সার দেও কেন? হ্যাঁ বলো, উল্টা পাল্টা অ্যান্সার দিলে হবে? হবে না। আচ্ছা তারপর আসো দেখি আমরা যাই নেক্সট কোয়েশ্চেন, 6 নাম্বার কোয়েশ্চেন। চলো, সমপ্রকরতার ফিনোটাইপিক অনুপাত কত বলো? সমপ্রকরতার ফিনোটাইপিক অনুপাত কত? কি বলছে? সমপ্রকরতা। আচ্ছা, সমপ্রকরতার ফিনোটাইপিক অনুপাত কত? 1:2:1 কই আছে? যে 1:2:1। আমি একটু সুন্দর করে লিখে দিই 1:2:1। এটা হচ্ছে কি সমপ্রকরতার ফিনোটাইপিক অনুপাত। সো আমাদের এইগুলো নিয়ে আসলে সমস্যা হওয়ার কথা না। পরবর্তী কোয়েশ্চেনে চলো, আমাদের কি বলছে? কে প্রাকৃতিক নির্বাচন মতবাদ দেয়? তো ভাইয়া চলো আমরা হচ্ছে কি যতগুলো মতবাদ আছে বায়োলজিতে, মানে বায়োলজিতে না, মানে এই চ্যাপ্টারে যতগুলো মতবাদ আছে আমি সবগুলো তোমাদেরকে ইনশাআল্লাহ কভার করে দিচ্ছি এখানে। তাহলে দেখো কি বলছে? প্রাকৃতিক নির্বাচন মতবাদ কে দিয়েছেন? আমরা কি জানি প্রাকৃতিক নির্বাচন মতবাদ কে দিয়েছেন? ডারউইন। ডারউইন দিয়েছেন। তারপর আসো 2 নাম্বার হচ্ছে কি অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। তাহলে আমি জাস্ট সংক্ষেপে লিখছি যে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার কে দিয়েছেন? ল্যামার্ক। অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার কে দিয়েছেন? ল্যামার্কের মতবাদ। আচ্ছা, যদি কখনো প্রশ্ন আসে যে ভাইয়া ল্যামার্কের মতবাদটা বেশি গ্রহণযোগ্য নাকি হচ্ছে কি ডারউইনের মতবাদটা বেশি গ্রহণযোগ্য, অবভিয়াসলি কি ডারউইনের মতবাদটা বেশি গ্রহণযোগ্য। 2 নাম্বার আসা হচ্ছে কি নব্য ডারউইনিজম কে দিয়েছেন? নাম কি? নব্য ডারউইনিজম। নব্য ডারউইনিজম, অথবা আমরা বলতে পারি কি জার্মপ্লাজম মতবাদ। জার্মপ্লাজম মতবাদ, নব্য ডারউইনিজম, অথবা কি বলতে পারি জার্মপ্লাজম মতবাদ। এই মতবাদ কে দিয়েছেন? মনে রাখবা কি অগাস্ট ভাইসম্যান। কে দিয়েছেন? অগাস্ট ভাইসম্যান। অগাস্ট ভাইসম্যান। ঠিক আছে, তাহলে কি মনে রাখবো আমরা? অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ ল্যামার্ক। নব্য ডারউইনিজম বা হচ্ছে কি জার্মপ্লাজম সোমাটোপ্লাজম মতবাদ কে দিয়েছেন? অগাস্ট ভাইসম্যান। কে দিয়েছেন? অগাস্ট ভাইসম্যান দিয়েছেন। আচ্ছা, এরপরে সব আমরা কি মনে রাখবো? তাহলে যদি মনে না থাকে কি মনে রাখবা? ধরো অগাস্টে 5ই আগস্ট আমাদের কি ছিল? নতুন বাংলাদেশ। আমরা কি বলি? নতুন বাংলাদেশ। তার মানে নব্য মানে কি নতুন, অগাস্ট ভাইসম্যান। শেষ। 3 নাম্বার আসো। তারপর আচ্ছা 3 নাম্বার গেল না, 1 2 না 3 আছে, যাই হোক সমস্যা নেই। আচ্ছা তারপরে সব তোমার মিউটেশন থিওরি। ঠিক আছে, হ্যাকেল বা আমরা দিতে পারি আর্নেস্ট হ্যাকেলের পুনরাবৃত্তি মতবাদ। আমরা দিতে পারি কি এখানে রিক্যাপিচুলেশন থিওরি। কি দিতে পারি? রিক্যাপিচুলেশন থিওরি বা পুনরাবৃত্তির মতবাদ। পুনরাবৃত্তি মতবাদ এটা কে দিয়েছেন? আর্নেস্ট হ্যাকেল। উনি কি দিয়েছেন? রিক্যাপিচুলেশন থিওরি বা পুনরাবৃত্তি মতবাদ এটা দিয়েছেন। ওকে, আমি একটু মুখে মুখে কিছু কথা বলি। মনে রাখবো বিবর্তন। বিবর্তন মানে কি? ইভলিউশন। পড়ো আমার সাথে, বিবর্তন মানে কি? ইভলিউশন। বিবর্তনের জনককে? ডারউইন। আমার সাথে কে কে একমত যে বিবর্তনের জনক হচ্ছে ডারউইন? এটা একমত কে কে? এটা আগে বলো আমায়। বিবর্তনের জনক হচ্ছে কি ডারউইন, এটা কে কে একমত আছে? পরিব্যক্তি মতবাদ আছে হিউগো দ্য ব্রিস। পরিব্যক্তি মতবাদ এটা
হিউগো দা বিস। বলো আমার সাথে কে কে একমত আছো আগে যে তোমার ডারউইন হচ্ছে তোমার কি বিবর্তনের জনক? এটা আগে বলো দেখি কে কে একমত আছো আমার সাথে। আমি একটু ওদেরকে আগে দেখি। কে কে একমত এটা আগে বলো, বলো বলো দেখি দেখি কোন বান্দাগুলো আমার সাথে একমত আছে। একদম ধৈর্য ধৈর্য এই ঠান্ডা পানির মতো চুবাবো একদম, যে বলবি যে ডারউইন আছে। বিবর্তনের জনকের নাম কি? এম্পিডোক্লিস। ঠিক আছে, বিবর্তনের জনককে এম্পিডোক্লিস। ওকে, আচ্ছা। তো ডারউইন হচ্ছে কি, উনি বিবর্তন নিয়ে অনেক গবেষণা টবেষণা করছেন। যাই হোক, উনি যেটা জাহাজে চড়ে উনি এই দ্বীপ থেকে বিভিন্ন দ্বীপে ঘুরে বেড়াইছেন। এই জাহাজটার নাম কি? HMS বিগল। ওকে, তো উনি যে মতবাদটা দিয়েছেন সেটার নাম কি? প্রাকৃতিক নির্বাচন মতবাদ বা origin of natural species by means of selection বা origin of species by means of natural selection, বা যদি কখন আসে যে ওনার একটা গ্রন্থের নাম কি? origin of species। মাথায় রাখবা, ঠিক আছে? তারপর কি ল্যামার্কের ক্ষেত্রে, ল্যামার্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ল্যামার্কের কিছু জিনিস আমাদের মনে রাখতে হয়। ল্যামার্ক হচ্ছে কি বায়োলজি শব্দের প্রবক্তা। তো ক্লাসে কিন্তু আমি অনেক কিছু লিখাচ্ছি না, মুখে মুখে বলতেছি। বায়োলজি শব্দটার প্রবর্তক কে? ল্যামার্ক। তারপর মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী এই দুইটা ভাগ করেছেন কে? ল্যামার্ক করেছেন। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে ভাইয়া, বুঝছো? আচ্ছা, তো এই কয়েকটা জিনিস একটু মাথায় রেখে নিও তোমরা পরীক্ষার হলে। আচ্ছা, এরপর আসো দেখি আমাদের থমাস হান্ট মর্গান। আচ্ছা, এটা ক্রসিং ওভার আমাদের এই চ্যাপ্টারের কোশ্চেন না। বর্ণান্ধতার জন্য দায়ী জিন কোনটা বলো? আচ্ছা, কি বলছে এখানে? এপিস্টেটিক জিন। তো এপিস্টেটিক মানে কি? যে হচ্ছে কি বাধা দেয়, যে হচ্ছে তোমার সাধারণত বাধা দেয়, সে হচ্ছে কি এপিস্টেটিক জিন। লিঙ্ক জিন হবে না, সেমি লিথাল জিন, এটা যে লিথাল জিনের মধ্যে পড়ে, তাহলে কি হবে? সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, STD, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। তাহলে দেখো, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার থেকে আমরা কিছু ডিসঅর্ডার গুলো নাম মনে রাখবো। কি কি দেখো, এইখান থেকে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে কোনটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার বা কোনটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার নয়, এগুলো কিন্তু খুব পরিমাণে আসে। আচ্ছা দেখো, ফার্স্টে আসি, আমরা হচ্ছে কি দেখলাম? বর্ণান্ধতা। তারপর আমরা বলতে পারি কি এখানে রাতকানা বলতে পারি, এটা হইতে পারে। তারপর আসে কি? ফ্রাজাইল এক্স সিনড্রোম। আমরা কি মনে রাখবো? ফ্রাজাইল এক্স সিনড্রোম, ফ্রাজাইল এক্স সিনড্রোম। আচ্ছা, ফ্রাজাইল এক্স সিনড্রোম মানে কি? বলো, অটিজম। ফ্রাজাইল এক্স সিনড্রোম মানে হচ্ছে অটিজম। আচ্ছা, তারপর 3 নাম্বার আসে হচ্ছে তোমার কি? হাইপার ট্রাইকোসিস। কি মনে রাখবো আমরা? হাইপার ট্রাইকোসিস, হাইপার ট্রাইকোসিস। এটা মানে কি? হাইপার মানে কি? অনেক বেশি, ট্রাইকোসিস মানে কি? লোমের উৎপত্তি। তাহলে মনে রাখবা কি? ঘন লোম। হাইপার ট্রাইকোসিস মানে কি? ঘন লোমের উৎপত্তি হবে। হাইপার ট্রাইকোসিস মানে হাইপার, মনে রাখবা হাইপার মানে হচ্ছে কি বেশি বেশি, দ্যাটস ইট। ট্রাইকোসিস মানে কি? ঘন লোম। অনেকে দেখবা কি শরীরের মধ্যে অনেক পরিমাণে লোম হচ্ছে, এটাকে কি বলা হচ্ছে? হাইপার ট্রাইকোসিস বলা হচ্ছে। আচ্ছা, এরপর আসো 4 নাম্বার, মাসকুলার ডিস্ট্রফি। মাসকুলার ডিস্ট্রফি, মাসকুলার ডিস্ট্রফি মানে কি বলতো দেখি? মাসকুলার, মাসকুলার মানে কি? মাসল। ডিস্ট্রফি মানে কি? এটা ডিস্টার্ব হয়ে গেছে, তার মানে কি? পেশি দুর্বলতা হয়ে যাওয়া। তাহলে কি মনে রাখবো? পেশি দুর্বলতা, এটাকে কি বলা হচ্ছে? মাসকুলার ডিস্ট্রফি বলা হচ্ছে। ওকে, তারপর আসো 5 নাম্বারে। 5 নাম্বারে কি মনে রাখবো আমরা? বলো, 5 নাম্বারে মনে রাখবো কি? টাইপ 2 ডায়াবেটিস। কি মনে রাখবো আমরা? টাইপ 2 ডায়াবেটিস। এটা হচ্ছে কি? আমাদের সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। ওকে, টাইপ 2 ডায়াবেটিস হইতে পারে, বা আমরা যদি বলি কি বহুমূত্র হইতে পারে। এই একই জিনিস, ডায়াবেটিস আর বহুমূত্র কিন্তু একই জিনিস। এই জিনিসগুলো হচ্ছে কি মূলত আমাদের সেক্স লিঙ্ক ডিসঅর্ডার হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে? হাইপার থাইরয়েডিজম, কি বলতে পারি আমরা? হাইপার থাইরয়েডিজম, হাইপার থাইরয়েডিজম, হাইপার থাইরয়েডিজম। ওকে, এই জিনিসগুলো। তারপর হিমোফিলিয়া আছে, এগুলো হচ্ছে কি মূলত আমাদের সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। আর আমরা একটু আগে বলছিলাম যে ওয়াই জিন নিয়ন্ত্রিত, কি বলছিলাম? ওয়াই জিন নিয়ন্ত্রিত, ঠিক আছে? ওয়াই জিন নিয়ন্ত্রিত যেগুলো, সেগুলো হচ্ছে কি সাধারণত আমাদের কে হয় বলতো দেখি? ওয়াই জিন নিয়ন্ত্রিত কে হচ্ছে? তোমার কানের লোম হচ্ছে। তারপর এই যে একটা জিনিস, এটা খুবই ইম্পর্টেন্ট। বলছে কি যে এ পজিটিভ গ্রুপের ব্যক্তি কোন গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারবে? অ্যান্সার করো দেখে, এটা অ্যান্সার করো, এটা তোমরা সলভ করে দেখে এটা পারো কিনা। এ পজিটিভ গ্রুপ, দেখো কি বলছে এখানে? এ পজিটিভ গ্রুপ কাকে রক্ত দিতে পারবে? একটু বলো দেখি। এটা আমি তোমাদের অ্যান্সার গুলো একটু দেখতে চাচ্ছি, এটা একটু দেখতে চাচ্ছি আমি তোমাদের অ্যান্সার। বলো দেখি, এটা অ্যান্সার বলো তোমরা। হ্যাঁ, মায়োপিয়া আছে, ক্ষীণ দৃষ্টি, এগুলো হবে। আচ্ছা, অনেকে এ অনেকে বি দিচ্ছ। আচ্ছা, এটা নিয়ে অনেক কনফিউজড। একটা জিনিস আমি বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনো। সবসময় মনে রাখবা, যারা পজিটিভ থাকে, শুনো, যারা পজিটিভ থাকে তারা শুধুমাত্র
পজিটিভকে দান করে। আমি একটু দেখাই, প্রথমে দেখি আমরা দানের ক্ষেত্রে দেখি। দান একটা হচ্ছে দানের ক্ষেত্রে দেখবো, আর একটা কি গ্রহণের ক্ষেত্রে দেখবো। তাহলে মনে রাখবো পজিটিভ শুধু পজিটিভকে দান করে, তাহলে কি মনে রাখবো পজিটিভ শুধু কি পজিটিভকে দান করবে। আর নেগেটিভ কি করবে, নেগেটিভ পজিটিভকেও দান করবে, নেগেটিভকেও দান করবে। তাহলে আবার বলতেছি, পজিটিভ শুধু পজিটিভকে দান করে, নেগেটিভ কি করে পজিটিভকেও দান করে, নেগেটিভকেও দান করে, শেষ। আচ্ছা তারপর আসো আমরা এরপর দেখবো গ্রহণের ক্ষেত্রে। গ্রহণ, তাহলে গ্রহণের ক্ষেত্রে কি মনে রাখবো আমরা, যে পজিটিভ নেগেটিভ এবং পজিটিভ দুই জায়গা থেকে গ্রহণ করে। তাহলে কি করে পজিটিভ গ্রহণ করে, পজিটিভ নেগেটিভ এবং পজিটিভ দুই জায়গা থেকে গ্রহণ করতেছে। গ্রহণের ক্ষেত্রে পজিটিভটা কি করবে, নেগেটিভ থেকে গ্রহণ করবে, পজিটিভ থেকে গ্রহণ করবে। আর নেগেটিভ যেটা আছে সেটা শুধুমাত্র কি, শুধুমাত্র নেগেটিভ থেকে গ্রহণ করতেছে, শেষ হইলো। তাহলে আমরা কি বুঝলাম, যে ধরো এ পজিটিভ গ্রুপের ব্যক্তি কোন গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারবে। তাহলে আমরা জানি কি নরমালি এ গ্রুপ যেটা আছে, আমরা কি জানি নরমালি এ ব্লাড গ্রুপ যেটা আছে এটা শুধুমাত্র কাকে দেয়, এ কে দিবে এবং কাকে দিবে, এ বি কে দিবে, এটা আমরা জানি। বি ব্লাড গ্রুপ কাকে দিবে, বি কে দিবে এবং কি এ বি কে দিবে। এ বি ব্লাড গ্রুপ শুধুমাত্র এ বি কে দিবে, ও ব্লাড গ্রুপ সবাইকে দিবে, আমরা জানি সার্বজনীন দাতা। আবার গ্রহণের ক্ষেত্রে আসো, এ ব্লাড গ্রুপ কার থেকে গ্রহণ করতে পারে, আমরা জানি এ নিজে থেকে গ্রহণ করতে পারে এবং কি ও থেকে গ্রহণ করতে পারে। বি ব্লাড গ্রুপ সে কি করতে পারে, বি নিজে থেকে গ্রহণ করতে পারে এবং কি ও ব্লাড গ্রুপ থেকে গ্রহণ করতে পারে। এ বি কি করতে পারে, তোমার সবার থেকে গ্রহণ করতে পারে, আর ও শুধুমাত্র ও নিজে থেকে গ্রহণ করতে পারে। এখন আমাদের কথা হচ্ছে কি, আমাদের প্রথমত দেখতে হবে এটা হচ্ছে কি এ পজিটিভ। আচ্ছা তাহলে আমরা জানি কি এ ব্লাড গ্রুপ কাকে দান করে, নরমালি এ ব্লাড গ্রুপ দান করে কাকে, এ কে দান করে এবং কি এ বি কে দান করে। বাট এখানে যেহেতু পজিটিভ, পজিটিভ দ্বারা আসলে কি বোঝাচ্ছে, এটার মধ্যে কি আরএস অ্যান্টিজেন আছে, মানে কি রেসার্চ বানরের যে অ্যান্টিজেনটা এটা কি উপস্থিত, এই জন্য কি এটাকে বলা হচ্ছে কি এ পজিটিভ, বুঝাচ্ছি। তাহলে রেসার্চ বানরের অ্যান্টিজেন যাদের থাকে তাকে কি বলা হচ্ছে আরএইচ পজিটিভ, মানে কি এটা পজিটিভ ব্লাড। আর রেসার্চ বানরের যে বৈজ্ঞানিক নাম এটা মনে রাখবো মোকাকা মোলাতা, কি মোকাকা মোলাতা, শেষ। এখন এই এ ব্লাড গ্রুপ এ কে এবং এ বি কে দান করতে পারে, এটা আমরা জানি। তাহলে কি বলছে এ পজিটিভ, তাহলে আমরা কি মনে রাখবো এ পজিটিভ। এখানে একটু তাকায় দেখো তো, পজিটিভ শুধুমাত্র কাকে দান করে, পজিটিভকে দান করে, পজিটিভ শুধুমাত্র পজিটিভকে দান করে। তাহলে কি হবে, এ পজিটিভকে দান করবে এবং কি এ বি পজিটিভকে দান করবে। তাহলে দেখো এ পজিটিভ প্লাস এ বি পজিটিভ, অ্যান্সার হচ্ছে এ। অ্যান্সার হচ্ছে কি এ হচ্ছে, বুঝাইতে পারছি। আচ্ছা নেক্সটে আসো, সবাই আসো, নেক্সটে জিনতাত্ত্বিক রোগ নয় কোনটি, তাহলে কি বলছে কোনটি জেনেটিক্যালি ডিসঅর্ডার নয়, ইরাইথ্রোব্লাস্টোসিস, ইরাইথ্রোব্লাস্টোসিস। আচ্ছা তারপর আসো হিমোফিলিয়া, ওকে হিমোফিলিয়া। তারপর দেখো কি থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া, এগুলো সব হচ্ছে জেনেটিক্যালি ডিসঅর্ডার। বা টিউবারকিউলোসিস মানে কি যক্ষা। এই যক্ষা কেন হয় জানো, এটা হচ্ছে কি যক্ষা, এটা কিসের জন্য, ব্যাকটেরিয়া থেকে। আমরা কি জানি না যক্ষা করতে হয় ব্যাকটেরিয়া জনিত, ব্যাকটেরিয়া জনিত রোগ হচ্ছে কি এটা যক্ষাটা। তাহলে ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস এটা মানে হচ্ছে কি গর্ভধারণের জটিলতা, এটা কেন হয় তোমার কি আরএইচ ফ্যাক্টর জটিলতা, কিসের জন্য আরএইচ ফ্যাক্টর থেকে হয়। তাহলে আরএইচ ফ্যাক্টর থেকে হচ্ছে তোমার কি সাধারণত ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিসটা মূলত হচ্ছে, বা গর্ভধারণের জটিলতা বলা হচ্ছে। এরপর আসো হিমোফিলিয়া, এটা আমরা জানি, এবং কি থ্যালাসেমিয়া এটাও আমরা জানি। টিউবারকিউলোসিস যেটা যক্ষা, এটা কি হয় ব্যাকটেরিয়া জনিত হচ্ছে, ওকে। তারপর আসো নেক্সট কোশ্চেন যাই আমরা, নেক্সট ফিলোসফিক জুওলজি নামক গ্রন্থের ব্যাখ্যা কে দিয়েছেন, ফিলোসফিক জুওলজি মনে রাখবা, ফিলোসফিক জুওলজি এই বইটা কার লেখা, ল্যামার্কের লেখা, ল্যামার্কের। আর ডারউইনের লেখা বইয়ের নাম কি, অরিজিন অফ স্পিসিস, অরিজিন অফ স্পিসিস, এটা কার, ডারউইনের লেখা বই। তাহলে ফিলোসফিক জুওলজি এটা কার লেখা, ল্যামার্কের লেখা বই। ফিলোসফিক জুওলজি কার, ল্যামার্কের লেখা বই হচ্ছে ফিলোসফিক জুওলজি। এবং ল্যামার্কে কি বলে, বায়োলজি শব্দের প্রবর্তক, বায়োলজি শব্দের প্রবর্তক, এটা আমরা অলরেডি জেনে গেছি। রবার্ট ডাউন হাক্সলে, হাক্সলে থেকে আমরা একটু মনে রাখবো, দেখো হাক্সলে, এই হাক্সলে থেকে কি মনে রাখবো, দেখো সরি ডেমোক্রিটাস দিলাম এখানে, এটা হাক্সলে কি বলেছেন, পাখিদেরকে মহিমান্বিত সরীসৃপ বলেছেন। তাহলে যদি কখনো কোশ্চেন আসে যে পাখিদেরকে মহিমান্বিত সরীসৃপ কে বলেছেন, পাখিদেরকে মহিমান্বিত সরীসৃপ কে বলেছেন, হাক্সলে বলেছেন। তাহলে কি মনে রাখবো আমরা, পাখিদেরকে মহিমান্বিত সরীসৃপ বলেছেন কে, হাক্সলে, সিম্পল হিসাব। তার পরবর্তীতে আসো দেখি নেক্সট কোশ্চেন। তাহলে কি বলছে, প্রকট এপিস্টিসিসের ফিনোটাইপিক অনুপাত কত, এটা তুমি জানো, সবাই জানে, আমরা সবাই জানি। তাহলে প্রকট এপিস্টিসিস মানে কি বলো, 13:3, কোনটা হবে 13:3 হবে প্রকট এপিস্টিসিস। 9:7 কার, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টিসিস। 9:7 টাকার তোমার এটা হচ্ছে সাধারণত কি পরিপূরক জিনের অনুপাত হচ্ছে 9:3 নাই, 1:2:1, এগুলো তো আমরা জানি প্রথম সূত্রের ক্ষেত্রে আসে মূলত, ওকে। তারপর আসো দেখি আমাদের নেক্সট
নিচের কোন ব্লাড গ্রুপে অ্যান্টিজেন নেই? তাহলে কার ক্ষেত্রে অ্যান্টিজেন নেই? আমরা জানি কি ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে অ্যান্টিজেন নেই, এবং এবি ব্লাড গ্রুপের ক্ষেত্রে কি নেই? অ্যান্টিবডি নেই। এবি ব্লাড গ্রুপের ক্ষেত্রে কি নেই? অ্যান্টিবডি নেই। তাহলে ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে কি অ্যান্টিজেন নেই, এবং কি এবি ব্লাড গ্রুপের ক্ষেত্রে কোনো প্রকার অ্যান্টিবডি থাকে না। এগুলো আমরা সবাই জানি কিন্তু। তার পরবর্তীতে আসলে দেখি আমাদের নেক্সট কোশ্চেন, বায়োজেনিক ক্লো এর প্রবর্তককে বলো। বায়োজেনিক ক্লো বলো, বায়োজেনিক ক্লো এর প্রবর্তককে বলো দেখি। বলো বলো ফার্স্ট। বায়োজেনিক ল কে? আর্নেস্ট হ্যাকেল। উনি হচ্ছে কি বায়োজেনিক ল এর প্রবর্তক বলা হচ্ছে ওনাকে। সো মোটামুটি ভাবে হচ্ছে কি আমরা এই চ্যাপ্টার মনে একটা ওভারঅল ওভারভিউ দিয়ে ফেলছি, তাই না? আচ্ছা দেখো, তাইলে আমি একটা মোটামুটি একটা আমরা ওভারভিউ এই চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট জিনিসগুলো সেটা দেখে ফেলছি। জিনতত্ত্ব বিবর্তন ভালো করে দেখবা, একদম ভালো করে দেখবা, ঠিক আছে? তাহলে দেখো আমরা কি জানবো যে জেনেটিক্স শব্দটার প্রবর্তককে উইলিয়াম ব্যাটসন। নাম কি? উইলিয়াম ব্যাটসন। কত সালে? 1905 সালে দিয়েছিলেন। ওকে, তো জিনতত্ত্ব জনককে গ্রেগর জোহান মেন্ডেল। উনি কি কি করছিলেন মূলত? উনি হচ্ছে তোমার কি মটরশুঁটি নিয়ে গবেষণা করছিলেন। কত প্রকারের? 34 প্রকারের। কয় জোড়া বৈশিষ্ট্য? 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করেন। এবং উনার জায়গায় তোমার উনার মৃত্যুর 16 বছর পর এই জিনতত্ত্বকে আবিষ্কার করেছিলেন কে? তিনজন বিজ্ঞানী, হিউগো দ্য ব্রিস, তারপর কি কার্ল করেন্স, এবং কি তোমার এরিক স্ট্যামের। এই তিনজন বিজ্ঞানী মেন্ডেলের পরেও কি ওরা এটা জিনতত্ত্ব নিয়ে গবেষণা করে আবিষ্কার করেছিলেন, বাট আলটিমেটলি জিনতত্ত্বের জনক হচ্ছে কি গ্রেগর জোহান মেন্ডেল। তো এই হচ্ছে কি স্যাক্রিফাইস, বুঝছো? স্যাক্রিফাইস বললো বা একটা যে মহানুভবতা, এই এক্সাম্পলটা এরকম এই জায়গায় পাওয়া যায়। আজকের যুগে আসলে এইসব মহানুভবতা পাওয়া যায় না, যে একটা মানুষ 16 বছর আগে এত বড় একটা আবিষ্কার করে গেছে মেন্ডেল, বাট ওরা কিন্তু জানতো না যে গ্রেগর জোহান মেন্ডেল নামে কেউ জিনতত্ত্বকে আবিষ্কার করে গেছেন। ওরা যখন 16 বছর পরে এটা আবিষ্কার করছে তখন কিন্তু ওরা জানতো না, বাট তারপরেও কিন্তু ক্রেডিটটা মেন্ডেলকে দিয়ে দিচ্ছে। এইগুলোকে বলে মহানুভবতা। এবং লাইফে আসলে এই মহানুভবতাটা নিয়ে আইসো তোমরা, বুঝছো? চান্স পাও বা না পাও এগুলো আসলে বিষয় না। জীবনে চান্স পাবে অনেকেই, অনেকেই পাবে না। কেউ দেখবে চান্স না পেয়েও জীবন অনেক বড় সাকসেসফুল মানুষ হচ্ছে, কেউ দেখবে চান্স পেয়েও ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছে। সেগুলো যতটা ইফেক্ট ফেলবে, তুমি আসলে মানুষ হিসেবে কিরকম, মহানুভবতা তোমার আছে কিনা, সৎ থাকতে পারতেছি কিনা নিজের কাছে। মানুষের কাছে সৎ থাকা লাগবে না, বাট আলটিমেটলি নিজের বিবেকের কাছে যদি সৎ থাকতে পারো জীবনে, তাইলে দেখবো হচ্ছে কি যে তুমি সব জায়গায় সাকসেসফুল মানুষ হচ্ছ। সাকসেসফুল বলতে কি জানো? টাকা পয়সা দিয়ে সাকসেসফুল না, বাট তোমার আলটিমেটলি তোমার মনের মধ্যে যে শান্তি, এই শান্তিটা যদি তোমার থাকে, তাইলে দেখবো তুমি সবার কাছেই গ্রহণযোগ্যতা পাও বা না পাও, বাট নিজের কাছে অন্তত একটা তোমার গ্রহণযোগ্যতার ফিল হবে, এবং তুমি নিজেকে নিয়ে প্রাউড করতে পারবা। তুমি ধরো আজকে গুচ্ছতে পরীক্ষা দিলে, দিয়ে ধরো যে তুমি বড় একটা জায়গায় চান্স পেয়ে গেছো, বা তুমি সামনের বছর এগ্রিতে জাবিতে পরীক্ষা দিয়ে তুমি ধরো যে অনেক ভালো সাবজেক্টে চান্স পেয়ে গেছো। ওইটা আসলে তোমার মানে বড় হওয়া বলো, ওইটা তোমার আসলে আলটিমেটলি গৌরবের কোনো বিষয় না। করবা, ঠিক আছে, গৌরব করতে পারো, এটা সমস্যা নেই, বা এটা তুমি পরিশ্রম করে পাইছো, এটা ঠিক আছে। আর আলটিমেটলি তুমি যখন নিজের কাছে সৎ থাকতে পারবা যে কোনো কাজে, নিজের কাছে একদম সৎ, যে আমি অনেস্ট, আমি জানি আমি অনেস্ট, পুরা দুনিয়া যাই বলুক না কেন, আমি বিবেকের কাছে প্রশ্ন করছি যে আমি জানি যে আমি অনেস্ট। তুমি যে অ্যাডমিশন পরিশ্রম গুলো করতেছো, তোমরা তো হতাশ হয়ে পড়ো, তুমি তোমার বিবেককে প্রশ্ন করবা যে আমি কি আদৌ পরিশ্রম করছি কিনা। তুমি রাতে 12টা 1টা 2টা বাজে একা একা বেলকনিতে দাঁড়ায় থাকো বা রাস্তায় হাঁটতে হাঁটতে তুমি নিজেকে কল্পনা করে প্রশ্ন করো, চিন্তা করো, চোখগুলো বন্ধ করে তুমি একদম নিজের কাছে, কারো কাছে না, কাউকে প্রশ্ন করার দরকার নেই আমি কি আসলে পড়ছিলাম না। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের জিনতত্ত্ব বিবর্তন গেল। ওকে, এরপরে কি ছিল? এরপর হচ্ছে কি আমরা জিনতত্ত্ব বিবর্তনের যে তোমার দুইটা সূত্র ইয়ে আছে। প্রথম হচ্ছে কি মেন্ডেলের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র। প্রথম সূত্র থেকে কি বলা হচ্ছে? প্রথম মানে কি এক, মনোহাইব্রিড ক্রস। এক মানে কি এক লক্ষণ সংকরায়ন। এক মানে কি বিশুদ্ধ। এক মানে কি বিশুদ্ধ, যার একটা আছে সে কি বিশুদ্ধ। যে দেখবা চারপাশে চ্যাটিং করতেছে সে কিন্তু বিশুদ্ধ না, সে তার কিন্তু ঝামেলা আছে। তার মানে কি যার একটা আছে সে কি বিশুদ্ধ, অর্থাৎ এটাকে বলা হচ্ছে কি জনন বিশুদ্ধতা সূত্র বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এটার অনুপাতগুলো আমরা দেখে ফেলছি। তারপর দ্বিতীয় সূত্রতে আসো। দ্বিতীয় সূত্রকে কি বলা হচ্ছে তোমার? সাধারণত কি মেন্ডেলের দ্বিতীয় সূত্র মানে কি ডাইহাইব্রিড ক্রস, দ্বিলক্ষণ সংকরায়ন। তো এগুলো আমরা জানি, এগুলো আমরা সবগুলো পড়ে ফেলছি। এরপরেই তো কিন্তু মূলত বিবর্তনটা চলে আসে আমাদের। ওকে, বিবর্তনটা আমরা ভালো করে দেখছি। ঠিক আছে, বিবর্তনটা দেখছি আমরা ভালো করে, তো মোটামুটি হয়ে গেছে আমাদের। একটু দেখবো হচ্ছে কি সমবৃত্তীয় অঙ্গ কোনগুলো এবং কি সমসংস্থ অঙ্গ কোনগুলো, এগুলো দেখবা। সমবৃত্তীয় অঙ্গ মানে হচ্ছে কি যারা তোমার গাঠনিকভাবে আলাদা হইলেও তোমার কি কাজগুলো এক হয়। আর সমসংস্থ অঙ্গ কোনগুলো? যারা গাঠনিকভাবে এক, এগুলো হচ্ছে সমসংস্থ অঙ্গ। ঠিক আছে, নেট কি ইস্যু আছে নাকি?
ঠিক আছে, এরপর হচ্ছে তোমার কি আরো অনেক কিছু জিনিস এখানে বাকি আছে, যেমন ধরো কোনগুলো হচ্ছে তোমার কি নিষ্ক্রিয় অঙ্গ কোনগুলো আছে, নিষ্ক্রিয় অঙ্গ কোনগুলো, যেমন ধরো আমাদের অ্যাপেন্ডিক্স থাকতে পারে, ডিকটেটিং পর্দা থাকতে পারে, আক্কেল দাঁত থাকতে পারে, এগুলো হচ্ছে কি নিষ্ক্রিয় অঙ্গ। কানের লুম, এগুলো নিষ্ক্রিয় অঙ্গ। কানের পেশি, এগুলো নিষ্ক্রিয় অঙ্গ। তো এই জিনিসগুলো দেখলে ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে। হ্যাঁ, এই কয়টা আমি জাস্ট রিভিশন দেওয়া হচ্ছে তোমাদেরকে। এখন আসলে নেক্সট আরেকটা চ্যাপ্টার চলে যাচ্ছে আমরা। Z7 কোথায় গেল, Z6। ওকে, জুলজিস্ট 6 নাম্বার। চলন অঙ্গ চলনতে চলো আমাদের, চলন ও অঙ্গ চলন ইনশাল্লাহ। দেখো হাজী দানেশ এবং কুমিল্লাতে কিন্তু লাস্ট কয়েক বছর মানে বিগত 4 বছর যাবতীয় ওরা হচ্ছে আলাদা পরীক্ষা নিয়ে নেই, মানে 4 বছর যাবত ওরা কিন্তু গুচ্ছতে ছিল। সো খুব একটা কোশ্চেন কিন্তু এখানে নাই। আচ্ছা, এখন আসলে হচ্ছে আমরা কোন চ্যাপ্টারে চলে যাবো, আমরা হচ্ছে এখন ইতে চলন অঙ্গ চলনতে চলে যাচ্ছি। দেখো খুবই ইম্পর্টেন্ট জিনিস আমরা চলে আসছি এখন, ফার্স্টে আসো। ওকে, প্রথম কোশ্চেনটাতে আসো। দেখো কি বলছে, মায়োফাইব্রিল কি ধরনের আমিষ থাকে? মায়ো, মায়ো মানে কি আমরা কি জানি? মায়ো মানে হচ্ছে তোমার কি পেশি, ফাইব্রিল মানে কি তন্তু। মায়ো মানে কি পেশি, ফাইব্রিল মানে কি তন্তু। অর্থাৎ পেশি গঠন করার জন্য যে তন্তুগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে কি মায়োফাইব্রিল। একটা পেশি গঠন করার জন্য যে তন্তুগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে কি মায়োফাইব্রিল। তাহলে আমরা কি জানি মায়োফাইব্রিল কি দিয়ে গঠন হচ্ছে? অ্যাক্টিন ও মায়োসিন প্রোটিন দিয়ে। কি দিয়ে গঠন হচ্ছে? অ্যাক্টিন ও মায়োসিন নামক পেশি দিয়ে কি হচ্ছে গঠন হচ্ছে। আচ্ছা, এই মনে রাখবা এটার ক্ষেত্রে 75% হচ্ছে কি পানি। পেশিতন্ত্রের ক্ষেত্রে কি 75% হচ্ছে কি তোমার থাকে হচ্ছে তোমার কি পানি থাকে। ওকে, পেশিতন্ত্রের যে আবরণ আছে, পেশির যে আবরণ আছে সেটার নাম কি? সার্কোলেমা। সেটার নাম হচ্ছে তোমার কি? সার্কোলেমা। পেশির আবরণের নাম কি? সার্কোলেমা বলা হচ্ছে। পেশির আবরণের নাম কি? সার্কুলামা বলা হচ্ছে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। পেশির আবরণের নাম কি? সার্কুলামা। এবং যে আবরণের ভিতরে যে তরলটা থাকে, আমরা নরমালি যেটাকে কি বলি? পেশি কোষের মধ্যে যে তরলটা থাকে, যেটাকে আমরা নরমালি বলি সাইটোপ্লাজম, এখানে এটাকে কি বলা হচ্ছে? সার্কুলামার ভিতরে তরল। তরল মানে কি? প্লাজম। তার মানে আমরা কি বলতে পারতেছি এখানে? এটাকে বলা হচ্ছে কি? সার্কোপ্লাজম বলা হচ্ছে। এটাকে কি বলা হচ্ছে ভাই? সার্কোপ্লাজম বলা হচ্ছে। ওকে, এই জিনিসগুলো একটু জানবা। আচ্ছা, এই তো মোটামুটি আমাদের হয়ে গেল পেশির আবরণের নাম সার্কুলামা, তরলটা হচ্ছে কি? সার্কোপ্লাজম বলা হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে কি ছিল এখানে? অ্যাক্টিন এবং হচ্ছে কি মায়োসিন ছিল। সো আমরা যদি দেখি যে পেশি আসলে কত প্রকার, এই চার্টটা একটু দেখবা তোমরা। দেখো আমরা এই চার্টটা একটু দেখে ফেলি। হ্যাঁ, তো পেশি হচ্ছে সাধারণত নরমালি আমরা কি জানি যে পেশি নরমালি হচ্ছে তোমার কি এখানে 3 প্রকারের হচ্ছে। কয় প্রকারের? 3 প্রকারের হচ্ছে। দেখো আমি এই চার্টটা একদম তুমি ইজিলি পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তুমি ইজিলি পারবে একদম। আমি একদম ইজিলি তোমাকে দেখায় দিব ইনশাআল্লাহ। দেখো তাহলে পেশি আবরণের ক্ষেত্রে মনে রাখবো প্রথমে আসো কি ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক বা বলতে পারি কি আমরা এটাকে রৈখিক বলতে পারি। এরপর অনৈচ্ছিক বা মসৃণ বলতে পারি। অনৈচ্ছিক বা আমরা কি বলতে পারি এটাকে? তোমার রৈখিক বা মসৃণ বলতে পারি। এই দিকটাতে আসো, এটা হচ্ছে তোমার কি হৃদপেশি। হৃদপেশি হচ্ছে এটা। আচ্ছা দেখো আমরা খুব ইজিলি জাস্ট সিম্পলি আমার কথাগুলো শোনো, একদম সব দিক থেকে মনোযোগ বাদ দিয়ে জাস্ট এদিকে মনোযোগ দাও। তাহলে ফার্স্টে আসো নিউক্লিয়াস সংখ্যা। তাহলে কি মনে রাখবো আমরা এখানে? ফার্স্টে আসি কি আমরা? নিউক্লিয়াস সংখ্যার দিক দিয়ে। তাহলে তুমি চিন্তা করো যে তোমাকে একটা মিষ্টির দোকানে গিয়ে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে দেখো মিষ্টির দোকানে নিয়ে যাওয়ার পরে তোমাকে বললাম যে তোমার জন্য পুরোপুরি ফ্রি, তুমি যত ইচ্ছা তুমি মিষ্টি নিয়ে যাও। তোমার জীবনে কি তুমি একটা খাবা? একটা না, তুমি কি দেখবা যে 10টা 15টা মিষ্টি তুমি নিয়ে আসতেছো। তার মানে কি শত শত হইতে পারে। তাহলে দেখো এখানে কি ঐচ্ছিক মানে কি নিউক্লিয়াস কয়টা থাকবে? 100টা। নিউক্লিয়াস কয়টা থাকবে এখানে? 100টা থাকবে। এরপর আসো অনৈচ্ছিকের ক্ষেত্রে, মানে কি ইচ্ছা নাই, ইচ্ছাকৃত নয়। অনৈচ্ছিক মানে কি ইচ্ছাকৃত নয়। তার মানে কি তোমাকে মেপে মেপে দিবি। তাহলে কয়টা? একটা করে। নিউক্লিয়াস কয়টা থাকবে? একটা করে থাকবে। তাহলে দেখো ঐচ্ছিক পেশি মানে কি ইচ্ছাকৃত, তুমি 100টা নিয়ে আসছো। অনৈচ্ছিক পেশি মানে কি তোমাকে ইচ্ছাকৃত দিছে না, একটা দিয়ে দিছে। হৃদপেশি মানে কি আমরা জানি কি হৃদপেশি দেখতে ঐচ্ছিক কিন্তু কাজগুলো হচ্ছে কি অনৈচ্ছিকের মতো, এটা আমরা জানি। আচ্ছা দেখো এখন আসো নিউক্লিয়াসের যে অবস্থানটা সেটা একটু আমরা দেখে ফেলি। নিউক্লিয়াসের অবস্থান, অবস্থানটা দেখো। তাহলে এখানে কি আছে? 100টা নিউক্লিয়াস আছে না? তাহলে 100টা নিউক্লিয়াসকে কি তুমি কেন্দ্রে জায়গা দিতে পারবা না? তোমার জন্য উচিত কি তুমি এগুলোকে পরিধির দিকে দিবা। কেন্দ্রে তুমি জায়গা দিতে পারবা না 100টা নিউক্লিয়াসকে। তুমি কি করবে? এগুলোকে পরিধির দিকে দিবা। তাহলে দেখো এই নিউক্লিয়াস গুলো কই থাকবে? এগুলো হচ্ছে কি মনে রাখবা পরিধিতে থাকবে, পরিধিতে। আর এখানে কি জাস্ট একটা করে আছে। একটা করে কি? একটা করে তুমি কি পরিধিতে দিবা না কেন্দ্রে দিবা? একটা করে কি দিবা তুমি? কেন্দ্রে এখানে দিয়ে দিবা। এটা বেশি আসে। তারপরে হচ্ছে কি তোমার ইন্টারক্যালেটেড ডিস্ক। ইন্টারক্যালেটেড ডিস্ক এটা খুবই ইম্পর্টেন্ট। ইন্টারক্যালেটেড ডিস্ক, তাহলে ইন্টারক্যালেটেড ডিস্ক কই থাকতেছে? শুধুমাত্র কি হৃদপেশিতে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। এই কয়েকটা জিনিস একটু জেনে নিও, তাইলে ইনশাল্লাহ হয়ে যাবে। জাস্ট এই কয়েকটা জিনিস তুমি ইনশাল্লাহ জানলেই হবে। পরবর্তী কোশ্চেনে চলো আমরা যাই।
কি বলছে, তোমার কোনটি হাড়ের সাথে পেশিকে সংযুক্ত করে, তাইলে দেখো হাড়ের সাথে পেশিকে সংযুক্ত করতেছে, হাড়ের সাথে, মাথায় রাখবা হাড়ের সাথে পেশিকে সংযুক্ত করে কি টেন্ডন। তাহলে একটা জিনিস মনে রাখবা যে টেন্ডন থেকে উৎপন্ন অস্থি, টেন্ডন থেকে উৎপন্ন অস্থি, আমরা একটু অস্থিটা পড়ে ফেলি, উৎপন্ন অস্থি বলো, টেন্ডন থেকে উৎপন্ন অস্থিকে কি বলা হচ্ছে, সিসাময়েড অস্থি। কি অস্থি? সিসাময়েড অস্থি, সিসাময়েড অস্থি। তাহলে সিসাময়েড অস্থি কে কে থাকবে, প্যাটেলা পিসিফর্ম। সিসাময়েড অস্থি কে কে থাকবে, প্যাটেলা পিটিফর্ম, পিসিফর্ম কে থাকবে, প্যাটেলা। সিসাময়েড অস্থির নাম কি, প্যাটেলা। আরেকটা নাম হচ্ছে কি, পিসিফর্ম, প্যাটেলা পিসিফর্ম। সিসাময়েড অস্থির নাম কি, প্যাটেলা পিসিফর্ম, প্যাটেলা এবং কি পিসিফর্ম, প্যাটেলা এবং পিসিফর্ম, ঠিক আছে, প্যাটেলা। এখন চলো আমরা একটু প্যাটেলাকে জানি। প্যাটেলাকে কি বলা হচ্ছে, হাঁটুর টুপি বলা হচ্ছে। প্যাটেলাকে কি বলা হচ্ছে, হাঁটুর টুপি বলা হচ্ছে, ঠিক আছে। এই প্যাটেলা দেখতে কি রকম হচ্ছে, এই প্যাটেলা দেখতে হচ্ছে তোমার কি ত্রিকোণাকার হচ্ছে, শেষ। তাহলে কি আমরা প্যাটেলা পিসিফর্ম সম্পর্কে জেনে গেলাম। এখন আসো মায়োফাইব্রিল, এটা তো আমরা অলরেডি জেনে গেছি। লিগামেন্ট, লিগামেন্ট কি করে, এই যে দেখবা দুইটা অস্থি যদি এরকম থাকে, ধরো এরকম, ধরো এরকম একটা অস্থি, তাহলে এই যে এই জিনিসগুলো হচ্ছে কি লিগামেন্ট, এগুলো হচ্ছে কি সাধারণত লিগামেন্ট হচ্ছে। সাইনোভিয়াম, এগুলো কি অস্থি সন্ধি হচ্ছে। তাহলে দেখো মোটামুটি আমরা আশা করি বুঝে গেছি এই জিনিসগুলো, ঠিক আছে। তাহলে আমরা টেন্ডন জিনিসটা বুঝলাম। তার পরবর্তী আসো, তার পরবর্তী টেন্ডনের বর্ণ কি সাদা হয়। মাথার খুলিতে কয়টি হাড় রয়েছে, দেখো কি বলছে, মাথার খুলি। মাথার খুলি বলতে আমরা কি বুঝাচ্ছি, দেখো মাথার খুলি বলতে আমরা কি বুঝাচ্ছি, এখানে করোটি বুঝাচ্ছি, করোটি। কাকে বোঝাচ্ছি, করোটি। তাহলে আমরা কি জানি, করোটিতে কয়টা হাড় আছে, 29টা হাড় আছে। কয়টা হাড় আছে, 29টা হাড় আছে। এখন আসো যে মাথার খুলি, এই পুরো জিনিসটাকে বলা হচ্ছে কি মাথার খুলি। এখানে মাথা, মাথা আছে, তারপর ধরো হচ্ছে কি এখানে তোমার আছে, মুখমণ্ডল আছে, কানের অস্থি আছে, অনেকগুলো কিন্তু জিনিস আছে। তো আমরা একটু দেখি যে আমরা এটাকে 3টা ভাগে ভাগ করতে পারি। দেখো এটাকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি, টোটাল 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার কি করোটিকা, করোটিকা যেটা কি করে, মস্তিষ্ককে ঢেকে রাখে। কয়টি অস্থি, 8টি অস্থি। এরপর আসছে তোমার কি মুখমণ্ডলীয়, এরপর আসছে তোমার মুখমণ্ডলীয়। তাহলে মুখমণ্ডলীয় কয়টা আছে, এখানে টোটাল 14টা অস্থি পাওয়া যায়। তাহলে কয়টা গেল, 14 আর 8 কয়টা, 22টা। আচ্ছা, এরপর লাগবে হচ্ছে তোমার কয়টা, কর্ণাস্থি বা কানের অস্থি, কর্ণাস্থি। কর্ণাস্থি কয়টা, টোটাল হচ্ছে কি 6টা। তারপর আসলে লাস্ট হচ্ছে তোমার কি হাইওয়েড, নাম কি, হাইওয়েড। এই হাইওয়েড কয়টা, একটা অস্থি পাওয়া যায় টোটাল। তাহলে এই হচ্ছে কি টোটাল আমাদের কয়টা, 29টা হয়ে গেছে। তাহলে করোটিকা, করোটিকা যে সন্ধিগুলো থাকে এটাকে কি বলা হচ্ছে, সূচা সন্ধি বলা হচ্ছে। করোটিকার অস্থিগুলোর মধ্যে সন্ধি যেটা আছে এটা কি সূচা সন্ধি বলা হচ্ছে। তাহলে আমরা করোটিকার অস্থিগুলোকে কি দিয়ে মনে রাখি, স্টেপ অফ 8 দিয়ে মনে রাখি। কি দিয়ে মনে রাখতে পারি, আমরা মনে রাখতে পারি হচ্ছে স্টেপ অফ 8 দিয়ে মনে রাখতে পারি। আমরা রিভিশন দিই ভালো করে। করোটিকা, করোটিকা মানে কি, যে মস্তিষ্ককে আমরা ঢেকে রাখতেছে যেটা। তাহলে স্টেপ, এস হচ্ছে তোমার কি স্প্যানয়েড, এস হচ্ছে কি স্প্যানয়েড, স্প্যানয়েড। তারপর দেখো টিতে হচ্ছে তোমার কি টেম্পোরাল, টিতে হচ্ছে তোমার টেম্পোরাল। তারপর ইতে হচ্ছে তোমার কি এথময়েডাল, এথময়েডাল। তারপর পিতে হচ্ছে তোমার কি প্যারাইটাল, প্যারাইটাল। তারপর ও তো হচ্ছে তোমার কি অক্সিপিটাল, ও তো হচ্ছে অক্সিপিটাল। এফ তো হচ্ছে তোমার কি ফ্রন্টাল। এই যে তোমার টোটাল হচ্ছে কি 6 ধরনের কয়টা অস্থি, টোটাল 6 ধরনের তোমার 8টা অস্থি। তাইলে দেখো এখানে ডাবল কে থাকবে, প্যারাইটাল, প্যারালাল যেহেতু থাকবে তার মানে কি এ থাকবে 2টা এবং হচ্ছে কি টেম্পোরাল থাকবে 2টাই, হচ্ছে তোমার কি টোটাল 8টা অস্থি। তো এখানে কোশ্চেন আসে কোনটা, নিচের কোনটি করোটিকার অস্থি নয় বা নিচের কোনটি করোটিকার অস্থি, এই ধরনের প্রশ্নগুলা ভালো পরিমাণে আসে। এরপর আসে মুখমণ্ডল অস্থি। মুখমণ্ডল অস্থিগুলো কি দিয়ে মনে রাখবা, মামার ঝানালায় ভ্রমর পাই। কি দিয়ে মনে রাখতে পারি আমরা, মামার ঝানালায় ভ্রমর পাই, এটা দিয়ে আমরা মনে রাখতে পারি চাইলে। কর্ণাস্থি, কর্ণাস্থি বলতে কি বোঝায়, স্টেপিস মেলিয়াস ইনকাস স্টেপিস, কে কে মেলিয়াস ইনকাস স্টেপিস। তাহলে কর্ণাস্থি থেকে কি মনে রাখবা, স্টেপিস হচ্ছে কি সবচেয়ে ক্ষুদ্র, মনে রাখবা স্টেপিস হচ্ছে কি সবচেয়ে ক্ষুদ্র, কর্ণাস্থি সবচেয়ে ক্ষুদ্র। সবচেয়ে ক্ষুদ্র বলতে কি, স্টেপিস হচ্ছে তোমার মানবদেহের সবচেয়ে ক্ষুদ্র অস্থি, এটার নাম কি স্টেপিস। স্টেপিস যেখানে শব্দটা পাবা, স্টেপ শব্দটা যেখানে পাবা সেটা কি মনে রাখবা, ক্ষুদ্রতম জিনিস। যেমন কি সব থেকে ক্ষুদ্রতম পেশিকে স্টেপেডিয়াস, স্টেপ শব্দটা পাইলে হয়েছে। আর হাইওয়েড কি, ইউ আকৃতির। হাইওয়েড কি আকৃতি থাকে, এটা ইউ আকৃতির হাইওয়েড থাকে। কি আকৃতির, ইউ আকৃতির, যে এখানে থাকে। আর মুখমণ্ডলে থেকে একটু মনে রাখবা, মানব দেহে মানে কোরটির মধ্যে সব থেকে বৃহৎ অস্থি কিন্তু তোমার ম্যান্ডিবল বা নিম্ন চোয়াল, দেখতে কি আকৃতির, ইউ আকৃতির হয়। আচ্ছা, তারপর আসো আন্তঃকশরুকা চাকতিতে কি ধরনের তরুণাস্থি পাওয়া যায়। আচ্ছা, তরুণাস্থি গুলো আমরা একটু দেখি। তরুণাস্থি, তরুণাস্থিকে আমরা একটু প্রকারভেদ করি। দেখো তরুণাস্থি প্রকারভেদ, তাহলে 1 নম্বর হচ্ছে কি স্বচ্ছ বা হায়ালিন। 1 নম্বর হচ্ছে স্বচ্ছ বা হায়ালিন। তাহলে স্বচ্ছ বা হায়ালিনকে আমরা কি দিয়ে মনে রাখতে পারি, শাসন দিয়ে মনে রাখতে পারি। কি দিয়ে মনে রাখতে পারি, শাসন। স্বচ্ছ বা হায়ালিন মানে কি শাসন। মনে রাখবো যাকে তুমি শাসন করো ছোট থেকে, যাকে ছোট থেকে শাসন করে সে কি ভালো হয়, স্বচ্ছ হয়, দেখবা দুর্নীতি কম করবে, শাসন। সাথে হচ্ছে তোমার কি শ্বাসনালী, শ্বাসনালী।
দন্ত শব্দ হচ্ছে কি স্তন্যপায়ী নাক, সরি ষড়যন্ত্র। ষড়যন্ত্র মানে কি আবার এই ষড়যন্ত্র না যে একজন আরেকজনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, এটা হচ্ছে এখানে ভোকাল কর্ড। ন ন হচ্ছে তোমার কি স্তন্যপায়ী নাক। তারপর আসে কি ব্যাং ও হাঙ্গরের ভ্রূণ, ব্যাং ও হাঙ্গরের ভ্রূণ। এইগুলো তো হচ্ছে তোমার কি মূলত আমাদের কি পাওয়া যাচ্ছে, স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি পাওয়া যাচ্ছে। এরপর আসো 2 নম্বরের ক্ষেত্রে স্বচ্ছ বা হায়ালিন গেল আমাদের। 2 নম্বর হচ্ছে তোমার কি আমরা মনে রাখবো হচ্ছে কি তোমার সাধারণত কি তোমার ইলাস্টিক, ঠিক আছে, কি স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক বা ইলাস্টিক বলতে পারি। এটা কি দিয়ে মনে রাখতে পারি আমরা, ট্রিপল ই দিয়ে মনে রাখি। কি দিয়ে, ট্রিপল ই দিয়ে মনে রাখতে পারি। এটা হচ্ছে তোমার কি এক্সটার্নাল ইয়ার, কি মনে রাখবো আমরা, এক্সটার্নাল ইয়ার মনে রাখতে পারি। এটা হচ্ছে তোমার কি এপিগ্লটিস, এটা হচ্ছে তোমার এপিগ্লটিস, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা হচ্ছে তোমার কি ইউস্টেশিয়ান টিউব, ইউস্টেশিয়ান টিউব। এগুলো হচ্ছে তোমার কি সাধারণত আমাদের এই জিনিসগুলো গেল, ঠিক আছে। তাহলে দেখো আন্তঃকশরুকা চাকতিতে, আচ্ছা আমাদের 2টা গেল না, 3 নাম্বার আসো। আচ্ছা কি বলছে আন্তঃকশরুকা চাকতিতে, 3 নাম্বার হচ্ছে কি আমাদের অস্থিতিস্থাপক ইনইলাস্টিক বা শ্বেততন্তুময় অস্থিতিস্থাপক। তাই অস্থিতিস্থাপক কে কে বলো, মনে রাখবা এই যে 2টি কশরুকার মধ্যবর্তী অঞ্চল, এটা হচ্ছে অস্থিতিস্থাপক। এই যে কই 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 শ্বেততন্তু, অস্থিতিস্থাপক মানে কি শ্বেততন্তুময়। আচ্ছা তারপর আসো আমরা যদি দেখি কি লাস্টে যেটা আছে সেটা হচ্ছে 4 নাম্বার হচ্ছে তোমার চুনময় বা ক্যালসিফাইড। চুনময়, চুনময় বা ক্যালসিফাইড কই থাকে, ফিমার ও হিউমারাসের মস্তকে, ফিমার ও হিউমেরাসের মস্তকে। হিউমেরাসের মস্তকে হচ্ছে তোমার কি এই জিনিসটা থাকতেছে। ক্লিয়ার, মোটামুটি আমরা জিনিসটা পুরোটাই কভার করে ফেলছি। একটু মনে রাখবা তরুণাস্থি বা কোমলাস্থি, যেটার মাতৃকাকে কি বলা হচ্ছে, কন্ড্রিন বলা হচ্ছে। তরুণাস্থির কোষ কন্ড্রোব্লাস্ট, কন্ড্রোসাইট, এগুলো হচ্ছে তরুণাস্থির কোষ। তরুণাস্থির আবরণ পেরিকন্ড্রিয়াম, যেখানে আবরণ সেখানে কি পেরি। অস্থির আবরণ পেরিওস্টিয়াম, এগুলো আমরা জানবো ভালো করে। ওকে ঠিক আছে। সব থেকে মানে শক্তিশালী তরুণাস্থির নাম কি, ফাইব্রোকার্টিলেজ, একটু মাথায় রাখবে এগুলো। তারপর আসো দেখি আমাদের নেক্সট, নিচের কোনটিতে ঐচ্ছিক পেশি পাওয়া যায়। তাহলে তুমি চিন্তা করো ঐচ্ছিক পেশি কই পাওয়া যাচ্ছে। তুমি দেখো তোমার পাকস্থলী, ভাই তোমার মন চাইছে আমি এখন পরিপাক করবো, মন চাইছে আমি এখন পরিপাক করবো না, তোমার ইচ্ছাই তো সে চলবে না, তাই না, সে চলবে না। হৃৎপিণ্ড তোমার ইচ্ছাই চলবে, চলবে না। জরায়ু তোমার ইচ্ছাই চলবে, চলবে না। তার মানে কি নিচের কোনটি ঐচ্ছিক পেশি পাওয়া যায়, জিহ্বাতে পাওয়া যাচ্ছে। এটা কুমিল্লার প্রশ্ন এটা। তারপর আসো নেক্সট, কি বলছে কোনটি মানুষের মুখমণ্ডল অস্থি নয়। তাহলে বলছিলাম না এটা কুমিল্লার কোশ্চেন যে মুখমণ্ডল অস্থি নয় বা কোনটা কোন জায়গার অস্থি নয়, এটা বলছিল। মুখমণ্ডল অস্থি কিভাবে মনে রাখবো আমরা, মামার জানালায় ভোমর পাই, মামার জানালায় কি পাই, ভোমর পাই। মাথা হচ্ছে কি ম্যাক্সিলা, মথ হচ্ছে কি ম্যান্ডিবল, জানালায়, জানালা যাতে হচ্ছে কি জাইগোমেটিক, না থেকে ন্যাসাল, ল থেকে লেক্রিমাল, ভোমর, ভোমর থেকে কি ভোমর, পাই, পায়ের প থেকে কি প্যালেটাইন, এবং রস্যিত হচ্ছে কি ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা। তাহলে দেখো তাহলে কি বলছে কোনটি মানুষের মুখমণ্ডলীয় অস্থি নয়, ন্যাসাল অস্থি, এটা কি মুখমণ্ডল অস্থি, ম্যাক্সিল অস্থি, অ্যাথময়েড, ম্যান্ডিবল, কে নাই, অ্যাথময়েড নাই। ওকে তারপর আসো নেক্সট কোশ্চেন, নিচের কোনটি মানুষের অক্ষীয় কঙ্কালতন্ত্রের অংশ। অক্ষীয় মানে কি তোমার সোজাসুজি বরাবর যা দেখবে এই সোজাসুজি বরাবর, যেমন কি এখানে তোমার কি করটিকা থেকে শুরু করে মেরুদণ্ড এবং কি বক্ষপিঞ্জর, এগুলো সব হচ্ছে তোমার কি অক্ষীয় কঙ্কাল। তাহলে দেখো কি বলছে কোনটি অক্ষীয় কঙ্কালতন্ত্রের অংশ, করটি, মনে রাখবো চক্র, চক্র যেটা আছে এটা কি উপাঙ্গীয় কঙ্কাল, যেখানে তুমি কি ক্লাভিকল এবং কি স্ক্যাপুলা এই জিনিসগুলো থাকে। ফিমার, ফিমার তো অবশ্য উপাঙ্গীয় কঙ্কাল, স্থলী অস্থিচক্র উপাঙ্গীয়। তার মানে কি করটি, কোনটি মানুষের অক্ষীয় কঙ্কালতন্ত্রের অংশ, করটি হবে, করটি হবে, ঠিক আছে। তারপর চলো 8 নাম্বার, সাধারণ হাড়ভাঙ্গার অপর নাম কি। দেখো এখানে 3 প্রকার হাড়ভাঙ্গা পাওয়া যায়, এটা কি সাধারণ, একটা হচ্ছে জটিল, একটা হচ্ছে যৌগিক। সাধারণ মানে কি বদ্ধ হাড়ভাঙ্গা, অর্থাৎ একটু ভেতরের দিকে মানে চামড়া ছেদ করে নাই, ওটা অল্প একটু হচ্ছে তোমার কি ভেঙে গেছে, এটা হচ্ছে সাধারণ হাড়ভাঙ্গা, একটু মাথায় রেখে। আচ্ছা নিচের কোনটি বক্ষ অস্থি চক্রের হাড়। আচ্ছা দেখো বক্ষ অস্থি চক্রে, বক্ষ অস্থি চক্র, বক্ষ অস্থি চক্রে 2 ধরনের হাড় পাওয়া যায়, একটা হচ্ছে তোমার কি স্ক্যাপুলা, আরটা হচ্ছে তোমার কি ক্ল্যাভিকল। স্ক্যাপুলা এবং কি ক্ল্যাভিকল। স্ক্যাপুলা দেখতে আসলে কি ত্রিকোণাকার চ্যাপ্টা, স্ক্যাপুলা দেখতে কি রকম ত্রিকোণাকার চ্যাপ্টা আকৃতির হচ্ছে সাধারণত। তারপর ক্ল্যাভিকল, ক্ল্যাভিকল মানে কি দেখতে ইটালিক এফ আকৃতির হয়, ইটালিক এফ আকৃতি দেখতে হয় ক্ল্যাভিকল, ঠিক আছে। এটাকে কি বলা হচ্ছে বিউটি বোন বা স্কলার বোন, বিউটি বোন বা কলার বোন। শেষ। তাহলে কি বলছে বক্ষ অস্থি চক্র অংশ কোনটা, ক্ল্যাভিকল। স্ফেনয়েড কোথায়, এই যে মাথায়, করটিতে,
করোটিকাতে, অ্যাথময়েড কোথায়? করোটিকাতে। পিউবিস কোথায়? এখানে নাই। ওকে, তারপর আসো, চলনের সময় হাঁটুকে ভাঁজ করে কোন মাংস বেশি? তাহলে মনে রাখবা, আমরা যখন হাতের ক্ষেত্রে দেখি, হাতের ক্ষেত্রে কি ভাঁজ করে কে? বাইসেপস। তাহলে চলনের ক্ষেত্রে কি হবে? বাইসেপস হবে। তবে এটা কি বাইসেপস ফিমোরিস, যেহেতু কি বলছে চলনের সময় হাঁটুকে ভাঁজ করে, হাঁটু, হাঁটু কই থাকে? পায়ে থাকে। হাঁটুর কাছ থেকে হাত দিয়ে হবে না, তাহলে কি বাইসেপস ফিমোরিস বলা হচ্ছে। কি? বাইসেপস ফিমোরিস। ট্রাইসেপস, ডেল্টয়েড, রেক্টাস ফিমোরিস এগুলো লাগবে না। তাহলে কি মনে রাখবো আমরা? বাইসেপস ফিমোরিস মনে রাখবো। তারপর আসো, আচ্ছা, ক্যালসিফাই তরুণাস্থি পাওয়া যায় কোন অঙ্গে? তোমরা অ্যান্সার করো এটা। ক্যালসিফাই তরুণাস্থি পাওয়া যায় কোন অঙ্গে? বলো, ফাস্ট ফাস্ট ফাস্ট। অনেক দ্রুত আগাইতে হবে, অনেক দ্রুত। ঠিক আছে, অনেক দ্রুত ভাই আগাইতে হবে রে, অনেক দ্রুত। বলো, ক্যালসিফাই তরুণাস্থি কই পাওয়া যায়? আলজিহ্বাতে, স্তন্যপায়ী নাকে, শ্বাসনালী। স্তন্যপায়ী নাক বলো, শ্বাসনালী বলো, এগুলো কি স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি? মানে কি স্বচ্ছ বলতে কি এগুলো হচ্ছে তোমার কি মূলত স্তন্যপায়ী নাক বা শ্বাসনালী, এগুলো সব হচ্ছে সেম। তবে এখানে কি হেড অফ হিউমেরাস, হেড অফ হিউমেরাস মানে কি? আমি কি বলছিলাম, হিউমেরাস ও মস্তকের কি, হিউমেরাসের মস্তকে কি থাকবে তোমার? সাধারণত ক্যালসিফাই তরুণাস্থি পাওয়া যায়, তাই না? আচ্ছা, এটা আমি বলছিলাম, এই যে এটা আনসার। তারপর আসো, স্ফেনয়েড অস্থি কঙ্কালে কোন অংশে থাকে? স্ফেনয়েড, স্ফেনয়েড অস্থি কোথায় থাকতেছে? এই যে করোটিকাতে। ঠিক আছে, মানবদেহের কোটি দেশীয় কোষ অঞ্চল কয়টি? তাহলে দেখো, আমরা যদি দেখি কশরুকা, কশরুকা দেখো, তাহলে ভাইয়া কশরুকার ক্ষেত্রে মনে রাখবা, এখানে ফার্স্ট অফ অল হচ্ছে কি, এক নাম্বার হচ্ছে তোমার কি সার্ভাইকাল। সার্ভাইকাল কি মনে রাখবো আমরা? এক নাম্বার হচ্ছে তোমার কি সার্ভাইকাল। তাহলে দেখো, সার্ভাইকাল হচ্ছে, সার্ভাইকালের সাথে হচ্ছে তোমার কি, দেখো সাতটি, সার্ভাইকালের 7 থেকে 7টি। তারপর 2 নাম্বার হচ্ছে তোমার হচ্ছে কি, প্রথম হচ্ছে কি সার্ভাইকাল, তারপর হচ্ছে তোমার কি থোরাসিক। থোরাসিক হচ্ছে কতগুলো? 12 গুলা, 12 জোড়া। তারপর হচ্ছে তোমার কি লাম্বার, লাম্বার কয়টা? 5টা। তারপর দেখো 4 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 4 নাম্বার হচ্ছে তোমার কি স্যাক্রাল। আচ্ছা, স্যাক্রাল যদি বলো কি স্যাক্রাল তাহলে 4টা, আর যদি বলো কি স্যাক্রাম তাহলে কয়টা? যদি বলে স্যাক্রাল তাহলে 4টা, যদি বলে কি স্যাক্রাম তাহলে কয়টা? একটা। আচ্ছা, যদি বলা হচ্ছে তোমার কি কক্সিজিয়াল, এটাকে মনে রাখবো কি, এটা সরি, এখানে হচ্ছে স্যাক্রাল হচ্ছে 5টা, আর কক্সিজিয়াল হচ্ছে 4টা, এবং কি কক্সিক্স হচ্ছে কি তোমার একটা, কক্সিক্স হচ্ছে একটা। ঠিক আছে, তাহলে কি বলছেন? মানবদেহ কোটি দেশীয় অঞ্চলে কোষরুকার সংখ্যা কত? কোটি দেশীয়। কোটি দেশ দেখো, লাম্বার। ঠিক আছে, লাম্বার হচ্ছে কি কোটি দেশীয় কোষরুকা, তার মানে কয়টা আছে? 5টা। ভেরি গুড, মাশাআল্লাহ, এটা অনেকেই অ্যান্সার দিছে, অনেক অ্যান্সার দিছে, গুড গুড, ভেরি গুড। লাম্বার, লাম্বার কই থাকে বলো তো দেখি? এখানে, এই জায়গাটাতে থাকে, মানে সরি, লাম্বার কই থাকে? নিচের দিকে থাকে, মানে কিডনি বরাবর। আর থোরাসিক থাকে কোথায়? এই বক্ষ বরাবর। ওকে, তারপর আসো দেখি, কোরটি সর্ববৃহৎ অস্থি নাম কি? আচ্ছা, এইটা অ্যান্সার করো, এইটা অ্যান্সার করো তোমরা, এটা অ্যান্সার করো ফার্স্ট। 2 সেকেন্ড সময় দিব আমি, 2 সেকেন্ড না, মানে 10 সেকেন্ড সময় দিলাম, দাও। বলো বলো বলো, ফার্স্ট 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 ফার্স্ট, একটু বলো, ফার্স্ট বলো, ফার্স্ট বলো। কোরটি সর্ববৃহৎ, তাহলে কি বলছে? আমাদের যদি বলা হয় কি মানব দেহের সর্ববৃহৎ কোনটা, তাহলে আমরা কি বলতাম? আমরা ফিমার বলতাম। মানব দেহের সর্ববৃহৎটার নাম কি? ম্যান্ডিবল। বাট এখানে কি বলছে? সরি, মানব দেহের সর্ববৃহৎ হচ্ছে কি ফিমার, বাট এখানে বলছে যে করোটি সর্ববৃহৎটাকে ম্যান্ডিবল। করোটির মধ্যে আমি একটু আগে বলছি না কথাটা, যে ভাইয়া করোটি সর্ববৃহৎটাকে, করোটি সর্ববৃহৎ নাম হচ্ছে কি ম্যান্ডিবল। ঠিক আছে, আচ্ছা, তারপর আসো, মানুষের বক্ষদেশীয় কশেরুকা কয়টি? মানুষের বক্ষদেশীয় কশেরুকা 12টি, একটু আগে আমরা দেখলাম কয়টা? 12টা। বক্ষদেশীয় কশেরুকা কয়টা? 12টা। কোন অস্থিতে গ্লেনের গহ্বর থাকে? এটা তোমরা অ্যান্সার করবা, এটা তোমরা অ্যান্সার করবা ফার্স্ট, এইটা তোমরা অ্যান্সার করবা, যে কোন অস্থিতে গ্লেনের গহ্বর থাকে? 16 নাম্বার অ্যান্সার করো। 16 অ্যান্সার করো, 16 অ্যান্সার করো। আচ্ছা দেখো কি বলছে,
কোনটা অস্থিতে গ্ল্যানোড গহ্বর থেকে, মনে রাখবা গ্ল্যানোড গহ্বর যেটা আছে, গ্ল্যানোড গহ্বর যেটা আছে এটা মূলত হচ্ছে কি, দেখো স্ক্যাপুলাতে আটকানো থাকে। কোথায় আটকানো থাকে? স্ক্যাপুলাতে আটকানো থাকে। বাট কার মাথা আটকানো থাকে? হিউমেরাসের মাথা। এটাতে অনেকে কনফিউজড হয়ে যাও যে কার মাথা আটকানো কথা বলছে, হিউমেরাসের মাথা কই থাকতেছে? এটা স্ক্যাপুলাতে থাকতেছে। আচ্ছা কি বলছে, মানব দেহে ক্লাভিকল অস্থি কোথায় অবস্থিত? ক্লাভিকল কই আছে? বক্ষপিঞ্জের বক্ষ অস্থি চক্রে, যে বক্ষ অস্থি চক্র আছে। ঠিক আছে, তাহলে মানব দেহে ক্লাভিকল অস্থি কোথায় অবস্থিত? বক্ষ অস্থি চক্রে। মনে থাকবে। তারপর আসলে দেখি আমাদের হাড়ের বৃদ্ধিতে জড়িত কোনটা? হাড়ের বৃদ্ধিতে, তাহলে কি বলছে? হাড়ের বৃদ্ধিতে আমরা অবশ্যই জানি যে হাড়ের বৃদ্ধিতে জড়িত কে? ক্যালসিয়াম। হাড়ের বৃদ্ধিতে কে জড়িত? ক্যালসিয়াম জড়িত, তাই না? মানব দেহের সবচেয়ে ছোট হাড় কোনটা বলো? এটা মানব দেহের সব থেকে ছোট হাড় কোনটা বলো? বলো বলো, দ্রুত বলবা, নাম্বারিং করে করে বলবা। গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। সৌরভ, সুমাইয়া, বিপুল, গুড, খুবই ভালো। আচ্ছা দেখো তাহলে কি বলছে এখানে, মানবদের সবচেয়ে ছোট হাড়ের নাম কি? সবচেয়ে ছোট হাড় হচ্ছে তোমার কি? স্ট্যাপিস। তারপর আসো, হ্যামস্ট্রিং পেশি কোনটি? হ্যামস্ট্রিং, রেক্টাস ফিমোরিস, বাইসেপস ফিমোরিস, কোনটা? বাইসেপস ফিমোরিস। তারপর আসো দেখি আমাদের কি আছে, হ্যামস্ট্রিং পেশির অবস্থান কোথায় থাকে? উরুর পিছনে। আচ্ছা, আমরা জানি যে হ্যামস্ট্রিং পেশির কাজটা কি হয়, এটাকে হাঁটুকে ভাঁজ করে। হাঁটুকে ভাঁজ করার জন্য অবশ্যই কি উরুর পিছনে থাকবে। কোথায় থাকবে? উরুর পিছনে থাকবে মূলত। ঠিক আছে, তারপর আসো দেখি নেক্সট 22 নম্বরে চলো দেখি কি বলছে, গ্লেনড গহ্বর কোথায় থাকে? এই যে দেখছো আবার স্ক্যাপুলাতে আসছে। তারপর কার্পালস্থি গুড়ার দিকে সারিত, মানে সারিতে থাকে ওটা কার্পাল। কার্পালস্থির গুড়ার দিকে সারিতে থাকে কে? বলো, ট্রাপেজিয়াম, ক্যাপিটেট, হ্যামেট। দেখো বলো কার্পালস্থি, কার্পাল মানে কি? কার্পালস্থি কয়টা প্রথমত আসো, ষোলো দোকানে। দেখো কার্পালস্থির গুড়ার দিকে সারিতে থাকে কি? ট্রাপেজিয়াম, ক্যাপিটেট, হ্যামেট, লুনেট। তাহলে আমরা কি জানি? স্ক্যাফয়েড, লুনেট। আমরা কি জানি প্রথমে? শি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার, আমরা এভাবে বলি। শি লুকস টু প্রিটি, তার মানে কি? স্ক্যাফয়েড, লুনেট, এখান থেকে শুরু হয়। তাহলে দেখো কার্পালস্থি গুড়ার দিকে সারিতে থাকে ট্রাপেজিয়াম, ক্যাপিটেট, হ্যামেট, লুনেট। আমরা কি জানি? স্ক্যাফয়েড, তারপর হচ্ছে কি লুনেট, তারপর বাকিগুলো আসে। 25 নম্বরে চলো আমাদের কি আছে দেখি এখানে। ওকে, এই 25টা কোশ্চেন ইনশাল্লাহ আমরা হাজী দানেশ এবং কুমিল্লার জন্য দেখে যাব। আশা করি এর মধ্যে থেকে তোমরা ইনশাল্লাহ কমন পেয়ে যাবে আল্লাহর রহমত ইনশাল্লাহ। তারপর আসো দেখি আমাদের এইটা কোথায়, পরিবেশ শোষণ, চলনাঙ্গ চলনা গেল। তারপর হচ্ছে আমাদের শ্বসন ও শ্বাসক্রিয়া। আচ্ছা চলো আমরা এখন দেখবো কোনটা শ্বসন ও শ্বাসক্রিয়া। চলো কি বলছে যে শ্বাসনালীতে কোন ধরনের তরুণাস্থি কি হয়? দেখো কি বলছে যে শ্বাসনালীতে কোন ধরনের তরুণাস্থি পাওয়া যায়। দেখো হায়ালিন, আমরা অলরেডি পড়ছি না, এটা হায়ালিন হবে। ঠিক আছে, আমরা অলরেডি পড়ে ফেলছি যে শ্বাসনালীতে কোন ধরনের তরুণাস্থি থাকে, হায়ালিন হবে। তারপর আচ্ছা, তারপর কি বলছে ধূমপানের কারণে হতে পারে কি? ব্রঙ্কাইটিস, এমফাইসেমা, ফাইব্রিসাস। বলো ধূমপানের কারণে কোনটা হতে পারে? ব্রঙ্কাইটিস হতে পারে, এমফাইসেমা হতে পারে, ফাইব্রোসিস হতে পারে। বলো ফার্স্ট অ্যান্সার করো, ফার্স্ট ফার্স্ট।
আচ্ছা দেখো, তাইলে কি হবে এখানে আমাদের সবগুলাই মূলত হচ্ছে, ঠিক আছে। তারপর আসো নেক্সট, কি বলছে, রক্তের প্লাজমার রক্তের মাধ্যমে বেশিরভাগ কার্বন ডাই অক্সাইড কোন প্রক্রিয়া পরিবহন হয়। তাহলে দেখো আমাদের কার্বন ডাই অক্সাইড পরিবহনটা যদি আমরা দেখি, তাহলে আমরা কি পাচ্ছি, প্রথমে আসি কি আমরা ভৌত দ্রবণ রূপে, তাহলে ভৌত রূপে কত পার্সেন্ট, 5%। তারপর সে তোমার কি কার্বামিন যৌগ রূপে, কি রূপে, কার্বামিন যৌগ রূপে, ঠিক আছে, এখানে কত পার্সেন্ট, 27%। এরপর আসা হচ্ছে তোমার কি বাইকার্বনেট রূপে, কি রূপে, বাইকার্বনেট, তাহলে বাইকার্বনেট রূপে, ঠিক আছে। তাহলে দেখো কি আসছে এখানে, কার্বন ডাই অক্সাইড রূপে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কি ভৌত দ্রবণ রূপে আছে, প্রথম হচ্ছে কি 5%, অ্যামিনো অ্যাসিড মানে সরি কার্বামিনো যৌগ রূপে হচ্ছে তোমার কি 27%, এবং কি বাইকার্বনেট হচ্ছে তোমার কি বাকি 65%, কত পার্সেন্ট, 65%, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো রক্তের মাধ্যমে বেশিরভাগ কার্বন ডাই অক্সাইড কোন প্রক্রিয়া পরিবহন করে, তোমার প্লাজমার সাথে হিমোগ্লোবিন বাইকার্বন যৌগ রূপে, বাইকার্বন, টোটাল 67%, কত পার্সেন্ট, টোটাল 65%। তারপর আসো নেক্সট, অ্যাডামস অ্যাপল কোথায় পাওয়া যায়, এই যে দেখবা ষড়যন্ত্রের উপরে একটা পুরুষদের একটা উচ্চ অংশ থাকে না, এটাকে কি বলছো, অ্যাডামস অ্যাপল, কই পাওয়া যাচ্ছে, ষড়যন্ত্রে। আচ্ছা বলো, ফুসফুসের আবরণীকে কি বলা হচ্ছে, ফুসফুসের আবরণী কি বলছে, ফুসফুসের আবরণীকে কি বলা হয়, গ্লিসান্স ক্যাপসুল, পেরিকার্ডিয়াম, ডায়াফ্রাম, প্লিউরা। ফুসফুসের আবরণীকে কি বলা হচ্ছে, গ্লিসান্স ক্যাপসুল, এটা কার আবরণ বলো, এটা হচ্ছে কি যকৃতের আবরণ। পেরিকার্ডিয়াম, এটা কি, পেরিকার্ডিয়াম মানে কি হৃৎপিণ্ডের আবরণ, ডায়াফ্রাম মধ্যচ্ছদা, প্লিউরা, তাহলে কি হবে, প্লিউরা হবে, ঠিক আছে, প্লিউরা হবে। ওকে, তারপর আসো দেখি আমাদের কি আছে এখানে, এরপরে দেখো অন্তঃশোষণ কি বোঝায়, আমাদের শ্বসন মূলত কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে অন্তঃশোষণ আর একটা কি বহিঃশোষণ। অন্তঃশোষণ মানে কি যেটা কোষের মধ্যে হচ্ছে, আর বহিঃশোষণ মানে কি যেটা কোষের আউটসাইডে হচ্ছে। তো অন্তঃশোষণ মানে কি কোষ ও রক্তে সংঘটিত হয়। আচ্ছা, নির্দিষ্ট পরিমাণ শক্তি উৎপন্ন করে, এনজাইম দ্বারা প্রভাবিত হয় না, এবং একটি ভৌত রাসায়নিক প্রক্রিয়া। তাহলে দেখো অন্তঃশোষণ থেকে তোমার আসলে কি জানো, তোমার যে প্রত্যেকটা কোষ আছে, প্রত্যেকটা কোষের মধ্যে এখানে শ্বসন কাজটা হবে। আমরা যে ব্লাড গুলা দেই বা আমাদের শরীরে যে ব্লাড গুলা চলাচল করে, এটা কিন্তু আলটিমেটলি কই যাচ্ছে জানো, এই ব্লাড গুলা কোনো না কোনো একটা কোষের মধ্যে যাচ্ছে, কিন্তু কোনো না কোনো একটা কোষের মধ্যে হচ্ছে তোমার কি এই ব্লাডটা যাচ্ছে, এবং ওখানে গিয়ে শ্বসনটা করে থাকে, এটা কি কোষীয় শ্বসন। এবং যেটা হচ্ছে তোমার কি একটা সাধারণত হচ্ছে কি একটা নির্দিষ্ট পরিমাণে শক্তি উৎপাদন করে, ঠিক আছে। তারপর আসো অ্যালভিলাস থেকে অক্সিজেন রক্তে কিভাবে প্রবেশ করে, দেখো ট্রান্সপিরেশন, অসমোসিস, ডিফিউশন, রেসপিরেশন, বলো 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 বলো, এটা বলো দেখি। তাহলে কি বলছে, অ্যালভিউলাস অক্সিজেন রক্তে কিভাবে প্রবেশ করে, অ্যালভিউলাস থেকে অক্সিজেনের রক্ত যে, তাহলে দেখি অ্যালভিউলাস থেকে অক্সিজেনের মধ্যে রক্ত কিভাবে প্রবেশ করে, ট্রান্সপিরেশন, অসমোসিস, ডিফিউশন এবং কি রেসপিরেশন, তাহলে কি হবে, ডিফিউশন হবে। এরপর আসো দেখি, প্রশ্বাসে বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কতটুকু, অর্থাৎ কি প্রশ্বাসে বায়ুতে যদি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কতটুকু বাড়ালে, দেখো কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত, প্রশ্বাসে বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত, ঠিক আছে, এটা দেখতে পারো। প্রশ্বাসে বায়ুতে, প্রশ্বাস, আচ্ছা সরি কি বলছে, প্রশ্বাস, আচ্ছা প্রশ্বাস বলতে কি, যে নিলাম আমি যে শ্বাসটা নিচ্ছি, এটা কি ফ্রেশ একটা এয়ার, তো ফ্রেশের মধ্যে কি থাকবে তোমার 0.4% থাকবে, কত পার্সেন্ট, 0.4% তোমার কি থাকে কার্বন ডাই অক্সাইড, তোমার যদি থাকে তাহলে হচ্ছে তোমার কি এটা, দেখো প্রশ্বাসে বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত, এটা কত 0.4%, মানে কি তুমি যে নিচ্ছ এটা কি 0.4% নিচ্ছ, ঠিক আছে। ওকে, এরপর আসো শ্বাসতন্ত্রের কোন অংশে গ্যাসীয় বিনিময় হচ্ছে, আমরা সবাই জানি কি অ্যালভিউলাস হচ্ছে কি গ্যাসীয় বিনিময় হচ্ছে, এবং এটা কি অ্যালভিউলাস কি বলা হচ্ছে ক্ষুদ্রতম গাঠনিক একক। দেখো শ্বাসতন্ত্রের কোন অংশে গ্যাসীয় বিনিময় হচ্ছে, দেখো এখানে কি হচ্ছে, তাহলে কার্বন ডাই অক্সাইড এবং কি অক্সিজেন, কি প্রক্রিয়ায়, ব্যাপন প্রক্রিয়ায়, কোন প্রক্রিয়ায়, ব্যাপন প্রক্রিয়ায়, ঠিক আছে। কোন প্রক্রিয়া হচ্ছে তোমার ব্যাপন প্রক্রিয়া, ডিফিউশন মানে হচ্ছে কি ব্যাপন, তাহলে দেখো শ্বসনতন্ত্রের কোন অংশে গ্যাসের বিনিময় হচ্ছে, অ্যালভিউলাস, এবং এটাকে কি বলা হচ্ছে
তোমার ফুসফুসের গঠন ও কাজের একক বলা হচ্ছে এটা। আচ্ছা, এখন মনে রাখবা অ্যালভিওলাস থেকে আসলে কি আসে, সারফেক্টেন্ট, সেখান থেকে কি আসে, সারফেক্টেন্ট, এখান থেকে কি আসে, সারফেক্টেন্ট। এবং এই সারফেক্টেন্টের কাজ কি, এই সারফেক্টেন্টের কাজটা কি জানো? এই সারফেক্টেন্টের কাজ হচ্ছে তোমার সাধারণত, সারফেক্টেন্টের কাজ হচ্ছে মূলত কি জানো, তোমার হৃৎপিণ্ডকে ঘর্ষণ থেকে মানে আটকে রাখা আর কি। তাহলে মনে রাখবা 23 সপ্তাহ বয়স থেকে ক্ষরণ শুরু, এটা কোথা থেকে শুরু হয়, 23 সপ্তাহ থেকে শুরু হয়, 23 সপ্তাহ থেকে শুরু, এবং কি 24-এর আগে মানব ভ্রূণকে কখনো স্বাধীন বলা হয় না। ঠিক আছে, তারপর আসলে দেখি আমাদের নেক্সট, নিচের কোনটি মানবদেহে শ্বসনতন্ত্রে বায়ু পরিবহন অঞ্চল নেই? তাহলে কি বলছে, শ্বাসনালী, ব্রঙ্কাস, প্রান্তীয় ব্রঙ্কিউল এবং অ্যালভিওলারি। দেখো শ্বাসনালী, শ্বাসনালী কি তোমার বায়ু পরিবহন অঞ্চল, দেখো নিচের কোনটি মানবদেহে বায়ু পরিবহন অঞ্চল নেই? শ্বাসনালী কি একটা করিডোরের মতো বায়ু পরিবহন অঞ্চল, ব্রঙ্কাস পরিবহন, প্রান্তীয় ব্রঙ্কিউল, বাট অ্যালভিওলারি যেটা সেটা কি শ্বসন, অ্যালভিওলারি হচ্ছে তোমার কি শ্বসন অঞ্চল, শ্বসন অঞ্চল। ঠিক আছে, অ্যালভিওলারি হচ্ছে তোমার কি শ্বসন অঞ্চল বলা হচ্ছে এটাকে। ওকে ওকে, এটা আমরা জানি, এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু, যে তোমার আসে কি যে রক্তে কার্বন ডাই অক্সাইড পরিবহনের মাধ্যম নয় কোনটি, কার্বন মনোক্সাইড, শেষ। কি নয়, কার্বন মনোক্সাইড নয়, শেষ। সবই সেম, কোথায় মোটামুটি তো সব কোশ্চেনে টাচ করতেছি আমি, তাই না? তারপর সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায়? এই যে একটু আগে বলছিলাম অ্যালভিওলাসের কোন কোষে, সেপ্টাল কোষে, অ্যালভিওলাসে সেপ্টাল কোষে, অ্যালভিওলাসে কোন কোষে, সেপ্টাল কোষে। ওকে, তারপর আসো দেখি কোনটি প্যারানাসাল সাইনাস নয়? দেখো সাইনাস কয় প্রকার, 4 প্রকার থাকে, কয় জোড়া, 4 জোড়া। এই যে এখানে হচ্ছে কি ম্যাক্সিলারি, এখানে হচ্ছে কি ফ্রন্টাল, ঠিক আছে, ম্যাক্সিলারি, ফ্রন্টাল, স্ফেনয়েড, এই যে এখানে হচ্ছে তোমার স্ফেনয়েডাল, এখানে হচ্ছে কি অ্যাথময়েডাল, একই পাশাপাশি প্রায়। তাহলে দেখো কোনটা ফ্রন্টাল, সাইনাস, ম্যাক্সিলারি, স্ফেনয়েডাল, অক্সিপিটাল। দেখো আচ্ছা, তাহলে অক্সিপিটাল বলতে কোনো সাইনাস নেই, এখানে মনে রাখবো অক্সিপিটাল। ওকে, তাহলে অক্সিপিটাল হচ্ছে কি সাধারণত জানো, অক্সিপিটাল যে অংশটা আছে পিছনের অংশটা, এই অক্সিপিটালের যে পেছনের অংশটা আছে, এই অংশটা মধ্যে মূলত কি থাকে জানো, আমাদের ফোরামেন ম্যাগনাম থাকে। এখানে কি থাকে, ফোরামেন ম্যাগনাম, ফোরামেন ম্যাগনাম থাকে। বানানটা পারবো ভুল হচ্ছে, ফোরামেন ম্যাগনাম থাকে। ঠিক আছে, তাহলে অক্সিপিটালের সাইনাস হচ্ছে কি থাকে, ফোরামেন ম্যাগনাম থাকে, মানে অক্সিপিটালের মধ্যে থাকে আর কি মূলত। আর এগুলো কোনো সাইনাস না। এবং সাইনাসের প্রধান লক্ষণ কি জানো, প্যারালাইসিস সাইনাসের লক্ষণ হচ্ছে তোমার কি এগুলোতে প্রচুর পরিমাণে মাথা ব্যথা হয়। ঠিক আছে, আচ্ছা পরবর্তীতে আসো নেক্সট। পরের কোশ্চেনে কি বলছে যে শ্বসন কেন্দ্র অবস্থিত কোথায়, পঞ্চের মধ্যে, এটা আমরা জানি। কার্বন ডাই অক্সাইড হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? দেখো কার্বন ডাই অক্সাইড যখন হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করবে তখন কার্বামিনো হিমোগ্লোবিন। তাহলে দেখো আমরা কি জানি যে তোমার কার্বামিনো যৌগ রূপে কয় প্রকার, 2 প্রকার। তাহলে একটা হচ্ছে কি কার্বামিনো গ্লোবিন, দেখো তাহলে একটা হচ্ছে কার্বামিনো গ্লোবিন, আর একটা হচ্ছে কি কার্বামিনো প্রোটিন, আর হচ্ছে তোমার কি কার্বামিনো প্রোটিন। আচ্ছা কি বলছে তাহলে, কার্বন ডাই অক্সাইড হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে নিচের কোনটি তৈরি হয়, যে কার্বামিনো হিমোগ্লোবিন। এরপরে তো পর্যায়ক্রম প্রমাণত একটি আছে এখানে। তারপর আসে দেখি আমাদের নেক্সট কোয়েশ্চেন, স্বরতন্ত্র অবস্থান কোথায়? দেখো ষড়যন্ত্র, ষড়যন্ত্র কি, এটা কি বলা হচ্ছে, এটা হচ্ছে কি ভোকাল কর্ড, এটাকে বলা হচ্ছে কি ভোকাল কর্ড বলা হচ্ছে। ঠিক আছে, এটাকে কি বলা হচ্ছে, ভোকাল কর্ড বলা হচ্ছে। ষড়যন্ত্রকে কি বলা হচ্ছে ভাইয়া, ভোকাল কর্ড বলা হচ্ছে। ষড়যন্ত্রকে কি বলা হচ্ছে, ভোকাল কর্ড বলা হচ্ছে। আচ্ছা, এই ভোকাল কর্ড কি করে, শব্দ উৎপন্ন করে, তাই না? ভোকাল কর্ড কি করতে, শব্দ উৎপন্ন করছে, এবং এটা কি ল্যারিংস, এটা হচ্ছে কি ল্যারিংস হবে। ঠিক আছে, এটা হচ্ছে কি ল্যারিংস হবে। ওকে, তারপর আসো দেখি আমাদের নেক্সট। আচ্ছা, ফুসফুসের ক্ষেত্রে কোনটি সত্য? দেখো কি বলছে এখানে, ডান ফুসফুসটি 3 খণ্ডে এবং কি বাম ফুসফুসটি 2 খণ্ডে বিভক্ত। ডানটা 3 খণ্ডে, বামটা হচ্ছে তোমার কি 2 খণ্ডে বিভক্ত। ডান 3, বাম হচ্ছে কি 2 খণ্ডে, ডান 3, বাম 2 খণ্ডে। তাহলে দেখো ফুসফুস, আমরা যদি দুইটা ফুসফুসকে দেখি, দেখো
ফুসফুস কয়টা? দুইটা। একটা হচ্ছে কি তোমার ডান, আর একটা হচ্ছে তোমার কি বাম। একটা হচ্ছে ডান, আর একটা হচ্ছে তোমার কি বাম। তাহলে দেখো ডানের ক্ষেত্রে আমরা কি মনে রাখবো, এটার ক্ষেত্রে কি থাকে, খন্ড কয়টা থেকে 10টা, আর এটাতে কি থাকে, খন্ড থেকে 8টা। আর এখানে দেখো তোমার সাধারণত লোভ কয়টা থেকে 3টে, এখানে কয়টা লোভ থাকে, এখানে লোভ হচ্ছে কি তোমার সাধারণত 2টা থাকে। ঠিক আছে, এবং এই যে ডান পাশটা এটা কি বড়, এটা হচ্ছে কি বড়, এটা ওজন কত জানো? 625 গ্রাম, 625 গ্রাম। আর এটা হচ্ছে কি ছোট, এবং এটা ওজন হচ্ছে তোমার কি 565 গ্রাম। ঠিক আছে, এ হচ্ছে কি, এবং দুইটা স্তরের মাঝে কি থাকে, প্লুরা নামক পর্দা থাকে। এই তো মোটামুটি ফুসফুস শেষ। ওকে, তারপর আসো, আজকাল অধিক হারে শ্বাসকষ্টের জন্য দায়ী কোনটা? এটা লাগবে না, এটা বাদ। ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী কোনটা? এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী কোনটা? কার্বন ডাইঅক্সাইড, সরি হাইড্রোজেন সালফাইড। ঠিক আছে, ওকে, তারপর চলো দেখি আমাদের নেক্সট আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এগুলো আমরা পড়ছি, এগুলো আমরা পড়ে ফেলছি। একজন মানুষের বাম ফুসফুসে কয়টি লোবিউল থাকে বলো? তাহলে আমরা কি পড়ছি? লোব লোবিউল। ঠিক আছে, একজন মানুষের বাম ফুসফুসে কয়টি লোবিউল পাওয়া যায়? বাম ফুসফুসে লোবিউল পাওয়া যায় 6টা, 7টা, 8টা, 13টা। তাহলে কয়টা পাওয়া যায়? বাম ফুসফুসে 8টা পাওয়া যায়। বাম ফুসফুসে 8টা পাওয়া যাচ্ছে। বাম ফুসফুসে 8টা পাওয়া যাচ্ছে, এগুলো আমরা জানি সব ইনশাল্লাহ। তোমরা যারা ভাবতেছো ইজি কোয়েশ্চেন, বাট এগুলো আসলে আলটিমেটলি আসছে। তারপর দেখো অ্যালভিউলাস থেকে অক্সিজেন রক্তে কিভাবে প্রবেশ করে? আমি একটু আগে বলছিলাম অ্যালভিউলাস পড়াইতে কি যে ডিফিউশন বা ব্যাপন প্রক্রিয়া প্রবেশ করে। ঠিক আছে, এরপর আসো। আচ্ছা, ফুসফুসে ফুসফুস আবৃত থাকে যে পর্দা দ্বারা, তাকে কি বলা হচ্ছে? আমরা জানি কি সবাই, প্লিউরা বলা হচ্ছে। এবং এটার মধ্যে কি থাকে? প্লিউরাল রস থাকে। প্লিউরাল রস। ঠিক আছে, অসমো রেগুলেশন এটা এখানকার না, একজন মানুষের এগুলো পড়ে ফেলছে আমরা, দেখা শেষ মোটামুটি। কোনটিকে মানবদের রবিন হুড বলা হচ্ছে? তাহলে মনে রাখবা, হিমোগ্লোবিনকে কি বলা হচ্ছে? রবিন হুড অণু বলা হচ্ছে। রবিন হুড অণু কোনটাকে বলা হচ্ছে? হিমোগ্লোবিনকে বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তারপর আসো। আচ্ছা, আমরা তাহলে কি কি পড়লাম? জিন তত্ত্ব পড়লাম, চলনাঙ্গ চলন পড়লাম, শ্বসন ও শ্বাসক্রিয়া পড়লাম। এরপর আমাদের কি আছে? রক্ত সঞ্চালন আছে, তোমার পরিপাক শোষণ আছে, এবং হচ্ছে তোমার কি আছে? রক্ত সঞ্চালন, পরিপাক শোষণ, আর একটা কি তোমার রক্ত সঞ্চালন, পরিপাক শোষণ, তারপর হচ্ছে তোমার কি প্রাণী পরিচিতি এবং কি প্রাণী বিভিন্নতা। ওই 4টা চ্যাপ্টার হচ্ছে আমরা সকালে নিব ইনশাল্লাহ। আর মাথা ব্যথা হচ্ছে প্রচুর, বুঝছো? মানে হঠাৎ করে মানে মাথা ব্যথা আসতেছে, এই জন্য ক্লাসে কনসেন্ট্রেশনটা ধরে রাখতে পারতেছি না। তো আমি হচ্ছে পিডিএফটা দিয়ে দিচ্ছি। আমরা ইনশাল্লাহ কয়টায়? সকালে ইনশাল্লাহ হচ্ছে আমরা কয়টায়? তোমাদের 8টা 30-এ যে উঠতে পারবা, 8টা 30-এ, সকাল 8টা 30 আমরা ইনশাল্লাহ এটা শুরু করবো আবার। 8টা 30 AM, ঠিক আছে, সকাল 8টা 30-এ একদম আমরা পুরা জুলজিটা কমপ্লিট করবো, এবং কি বোটানি 2-3টা চ্যাপ্টার আমরা ওখানে কমপ্লিট করে ফেলবো। 8টা 30 থেকে হচ্ছে কি আমরা 12টা পর্যন্ত ক্লাস হবে ইনশাল্লাহ। 12টা, সকাল 8টা 30 থেকে 12টা পর্যন্ত আমরা ক্লাস করবো ইনশাল্লাহ। সবাই একটু ঘুম টুম থেকে উঠে পড়ো। আমার আসলে তোমার 2 দিন যাবত আসলে ঘুমেই হয় নাই, এই জন্য একটু মাইগ্রেনে পেইন হচ্ছে আর কি। ঠিক আছে, তো আমি পিডিএফ গুলো দিয়ে দিচ্ছি। আর বোটানি ক্ষেত্রে দেখো, শোনো, আর বোটানি ক্ষেত্রে হচ্ছে তোমরা কি করবা? বোটানি ক্ষেত্রে তোমরা যেটা করবা, যে ফাইলটা দিয়ে দিচ্ছি ওইটা পড়তে থাকো। আর কালকে তো এমনিতে রাতে বোটানি ক্লাস হবে, আর সকালে আমি 8:30 ইনশাল্লাহ বাকিটা নিব। ঠিক আছে, তাহলে আমরা কয়টা চ্যাপ্টার পড়ছি? 3টা চ্যাপ্টার পড়ছি। 3টা চ্যাপ্টার তোমাদেরকে আমি নোট দিচ্ছি, নোট, হ্যান্ড নোট ভালো করে পড়বা। পেজে আমি পোস্ট করে দিচ্ছি, পেজ থেকে নোটটা ভালো করে পড়বা, অথবা টেলিগ্রামেও তোমরা পড়তে পারো, পড়ে নিও। ঠিক আছে, ওকে, তাহলে আমরা সকাল 8:30 ইনশাল্লাহ শুরু করবো। সো তোমরা যেটা করতে পারো, আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি নোটটা এখনই। হ্যাঁ, ঘুমায় পড়ো, ঘুমায় যাও, সকাল সকাল ঘুমাবো, ভালো হবে। তাহলে আমি সকাল 8:30-টায় তোমাদের সাথে আবার ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আমি নিজেও এখন ঘুমাবো, সকাল 8:30 উঠে 12টা পর্যন্ত ক্লাস নিবো। তারপর আমার 2টায় বিকালে আমার পরীক্ষা আছে, আমার সেমিস্টারের পরীক্ষা চলতেছে, তো আমি ওগুলো নিবো ইনশাল্লাহ। ঠিক আছে, এবং কালকে সারাদিনের মধ্যে আমাদের বায়োলজি শেষ। পরের দিন ইনশাল্লাহ পরের দিন আবার আমার গ্যাপ আছে, তো আমার পরীক্ষাও নাই। আমি ইনশাল্লাহ রিল্যাক্সে কেমিস্ট্রি ক্লাসটা নিয়ে দিব তোমাদের। আর যারা গুচ্ছ বেসে এনরোল করো না, আমরা গুচ্ছ বেসে এনরোলমেন্টের ডিসকাউন্ট আরো 4 দিনে ইনক্রিজ করতেছি। 4 দিন আরো ইনক্রিজ হবে ইনশাল্লাহ। 800 মনে হয় 900 কমপ্লিট হয়ে গেছে, প্রায় 800 সন্ধ্যাবেলায় ছিল, 900 প্রায় কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, ওকে, সমস্যা নেই। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।